আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি 2025 সালের প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এখন আর এইচএসসি 2025 নেই, তোমাদের এখন নতুন পরিচয়, তোমরা অ্যাডমিশন 2025 সাল। আচ্ছা, যাই হোক, তো তোমাদের বাংলাদেশের যে জেলাতেই থাকো, যে কলেজের হও না কেন, আমাদের কিন্তু এইচএসসি পর্যন্ত যে বোর্ড ভিত্তিক ভিন্ন ভিন্ন কোশ্চেন ব্যাংকে পরীক্ষা হলেও অ্যাডমিশন টেস্টে কিন্তু পুরো বাংলাদেশে একটা কোশ্চেনে ভার্সিটিগুলো পরীক্ষা নিয়ে থাকে। তো এই অ্যাডমিশন নিয়ে আমাদের যত জিজ্ঞাসা, যত জানার কিছু রয়েছে, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। অর্থাৎ তোমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে যত প্রকার কনফিউশন আছে, আজকের ক্লাসটিতে মূলত আমরা মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে, যেই বিভাগটিতে প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী, লাস্ট ইয়ারে প্রায় 1,30,000 স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি বিএনইতে পরীক্ষা দিয়েছিল, বাট পাশ করেছে কত জানো? মাত্র 8 থেকে 10% মতো একটা সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর পাশ করে, চান্স পায় না। এই 8-10% ভিতরে আবার ছাঁটাই বাছাই করে শেষ পর্যন্ত তাদের একটা সিট নিশ্চিত করে। তো এই সংক্রান্ত তোমাদের যত কোশ্চেন আছে, আগামী 1 মাস ব্যাপী আমরা তোমাদের জন্য চমৎকার গিফট কোর্সের আয়োজন করেছি। আজকের ক্লাসটিতে মূলত আমি বাংলা নিয়ে আলোচনা করব, তবে ক্লাসের শুরুতে তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই আমাদের এডুকেটমি স্কুলের বি ইউনিটের, আমাদের বি ইউনিট মানবিক এবং বিভাগ পরিবর্তনের টিচার প্যানেলের সাথে। আমি শুরুতে আহ্বান জানাচ্ছি আমাদের ইংরেজি শিক্ষক জাওয়াদ রহমান জিম স্যারকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্যার। আমাদের আরো একজন জিকে টিচার রয়েছে, আমাদের সানি ভাইয়াকে আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্যার। আচ্ছা স্যার, আমাদের একটা দিয়েই হয়তো কথা বলা যাবে, আমরা একটু জোরে কথা বললে। তো সেক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই জানো, ভাইয়ার ক্লাস করেছো মানবিকের ক্লাসগুলো। ভাইয়া কিন্তু দীর্ঘ 4 বছর যাবৎ বাংলাদেশের বেশ কিছু বিখ্যাত কোচিংগুলোতে অফলাইনে পড়িয়েছে। অনলাইনে হয়তো ভাইয়ার ক্লাস খুব কম পেয়েছো, কিন্তু ভাইয়ার যে অভিজ্ঞতা, অফলাইনে ব্যাচগুলোতে শিক্ষার্থীদের যে বিভিন্ন সাধারণ জ্ঞানের কঠিন কঠিন টপিকগুলোকে সহজ সহজ টেকনিকের মাধ্যমে ভাইয়া শিখিয়েছে। আমরা ভাইয়ার থেকে অল্প একটু শুনবো, আগামীকাল তোমরা ভাইয়ার ক্লাস পাবা। ভাইয়ের সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি তোমাদের সানি ভাইয়া। এই সেশনে আমি আছি এডুকেটমের সাথে, আর তোমাদের সাথে আছি সাধারণ জ্ঞান নিয়ে। তোমাদের অ্যাডমিশনে সাধারণ জ্ঞান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? তো সাধারণ জ্ঞানের টোটাল মার্ক হলো 30। হ্যাঁ, তো এই মার্কটাতে যে একটা ভালো একটা অবস্থান ক্রিয়েট করতে পারে, দেখা গেছে যে চান্স পাওয়ার ক্ষেত্রে তারা অনেক বেশি এগিয়ে যায়। তো এই সেশনে সাধারণ জ্ঞানে গল্পের মতো করে তোমাদের সামনে আমি উপস্থাপন করব, সাথে তোমাদের তন্নিয়াপু থাকবে, ঠিক আছে? আশা করি সাধারণ জ্ঞান থেকে তোমরা যা যা শিখবা তোমাদের রিয়েল লাইফে কাজে লাগানো থেকে শুরু করে তোমরা সব জায়গাতে অনেক অনেক বেশি এগিয়ে থাকবা। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর আগামীকালকে ঠিক 7:30 নাকি 7:30 কোনটায়? স্যার 7টায়। হ্যাঁ, আগামীকালকে ঠিক 7টায় তোমাদের সাথে দেখা হচ্ছে বি ইউনিটের জিকে সম্পর্কিত সকল ধরনের প্রশ্ন নিয়ে, ঠিক আছে? যা কিছু তোমাদের জানার ইচ্ছা আছে, কে কি জানবা, কে কি কোন ইউনিটের প্রিপারেশন নিবা, বা জিকে তোমাদের কিরকম কোন বিষয়গুলোর প্রস্তুতি নিবা, কোন টপিকগুলো, সবগুলো তোমরা আগামীকালকে জানতে পারবা। ঠিক আছে, আগামীকালের ক্লাসে স্যার তাহলে আমরা জিকে নিয়ে আগামীকালকে কনফিউশন ক্লিয়ার হবে। এবং প্রিভিয়াস ইয়ারের আমরা তোমাদের বলেছি, যদি কেউ কোচিং করতে না পারো অর্থের অভাবে, কোনো সমস্যা নেই, তোমাকে আমরা সঠিক গাইডলাইন দিয়ে দিলে, তোমাদের আমি সঠিক টেকনিক শিখিয়ে দিলে, বিগত 10 বছরের যে প্রশ্নগুলো এসেছে আমরা তোমাদেরকে সলভ করিয়ে দেব। তাহলে আশা করি তোমরা নিজেরা বাসায় পড়ে পড়ে, শুধু মূল বই পড়ে, বিভিন্ন সহায়ক বই পড়েও তোমরা অনেক ভালো একটা রেজাল্ট নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ। আমরা একটুখানি আমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর জাওয়াদ রহমান জিম স্যার কে আহ্বান জানাচ্ছি। আমি কিছু বলবো না। কেন বলো তো? কারণ হচ্ছে গিয়ে এই যখন টিচাররা এরকম বকবক করে স্টুডেন্টরা বিরক্ত হয়, ঠিক আছে? সো কাজেই অতিরিক্ত তেমন কিছু বলবো না। আমি ইংরেজি পড়াই, তো আমি জানি তোমাদের কোথায় কোথায় প্রবলেম হয়, কোথায় কোথায় কি হয়। টেনশন করার কোনো কারণ নেই। এই যে কালকে না, সরি, পরশুদিন হচ্ছে আমার সাথে তোমাদের ক্লাস আছে, যা কথা বলার আমি ক্লাসে বলবো, ঠিক আছে? সো যদি আমার মুখ দিয়ে কি বেরো এটা শুনতে চাও তাহলে ক্লাস করো, আর যদি মনে করো যে না ঠিক আছে ভালো লাগতেছে না, তাহলে ক্লাস করতে হবে। আরেকটা বিষয় বলতে চাই, তোমাদের এইটা ভাবার কোনো কারণ নেই, এটা ফ্রি কোর্স। আমরা বলছি না, তোমরা যদি আমাদের ফাইনাল গিয়ারের ক্লাস করে থাকো তাহলে দেখেছো আমরা এর চেয়ে আরো অনেক মানসম্মত ক্লাস দেব। কোনোভাবেই এই ক্লাসগুলোকে ফ্রি ক্লাস বলবা না, এগুলো প্রিমিয়াম ক্লাস, পেইড ক্লাস, কিন্তু আমরা তোমাদেরকে গিফট হিসেবে দিচ্ছি। জি স্যার, আপনাদের উভয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের মতো বাংলা ক্লাসটা শুরু করে দিচ্ছি। স্যার শোনো,
এই তোমরা একটা কাজ করতে হবে রে দুষ্টরা, ক্লাস কিন্তু শুরু করে দিলাম। আমি তোমাকে এইটা বলতে পারি, এই যে এখন থেকে, এখন 38 বাজে না, আজকের মতো ক্লাস শুরু। দেখো আমরা দেখতে পাচ্ছি মাত্র 301 জন আমাদের সাথে লাইভে আছে, কিন্তু এই সংখ্যাটা না 3000 ছাড়িয়ে যাবে যদি তোমরা একটুখানি সিরিয়াসলি ক্লাসটাকে প্রত্যেককে ক্লাসটিকে শেয়ার করে দিতে হবে ভাইয়া। হ্যাঁ, প্রত্যেককে ক্লাসটি শেয়ার করে দাও স্যার, আমাদের ওই গ্রুপটাতে একটুখানি দিয়ে দিতে হবে। ওকে, আমি না এই পাশটা আর দেখবো না, আমি আর ফোনের কমেন্ট দেখবো না, তোমরা প্রত্যেককে কমেন্ট করো, আমি ফাঁকে দেখবো। আমি 5 মিনিট পরে সবার কমেন্ট দেখবো, কে কোথা থেকে দেখতেছো, কার কার কি কি কনফিউশন আছে, মানবিক বিভাগ পরিবর্তনের পুরো মান বন্টন থেকে শুরু করে বিভিন্ন, এই যে আমি বিভিন্ন ভিডিওতে বলি যে স্মার্ট টেকনিক জানা থাকলে এই সবগুলো বিষয় আমি আজকে আলোচনা করে দেব। দেখো আজকে আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি, আমি আজকে তোমার প্রিভিয়াস জাস্ট 5টা বছরের বোর্ড কোশ্চেন, মানে ঢাবির কোশ্চেন নিয়ে আসছি, জাস্ট 5 বছরের। আমি 5টা বছরের কোশ্চেন নিয়ে এসেছি, তোমাকে আমি দেখাবো যে এই কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো হয়। যেমন এই যে এখানে আমরা দিয়েছি ক্রমাগত ভুল করো না, ক্রমাগত শব্দটি কি হয়েছে, এটি ক্রিয়া বিশেষণ হয়েছে। এই যে একদম ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছি যে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ, এই তোমরা কি এইচএসসি তে থাকতে এই টপিকটার সাথে পরিচিত হয়েছো? আবিধানিক ক্রমে সাজানো হওনি, বাট আমি তোমারে বলে দিতে পারি এই টেকনিকটা, এই মানে 1 মার্কস। আমি তো এখন সবগুলো বছরের কোশ্চেন ব্যাংক সলভ করাবো, দেখবা প্রতি বছর লাস্ট 5 বছরে 4 বার আসছে এমসিকিউটা এই টপিকটা থেকে, আবিধানিক ক্রমে সাজানো। বাট এই টপিকটা কত সহজ জানো? তোমরা কারক পড়েছো, সমাস পড়েছো, এগুলো হচ্ছে অনেক বড় টপিক, যেটা কভার করতে কয়েকটা ক্লাস লাগে তোমাদের। বাট এই আবিধানিক ক্রম অনুসারে সাজানো আমি তোমাকে জাস্ট 15 মিনিটে কমপ্লিট করিয়ে দেব, সর্বোচ্চ 15 মিনিট লাগবে এই একটা টপিক। বাট প্রতি বছর, এমন কোনো বছর যায়নি, আমি এখানে দেখাবো। তো এটা হচ্ছে কোন সালের প্রশ্ন? এটা হচ্ছে তোমার 24-25 সালের প্রশ্ন। আমি যদি এই সেম প্রশ্নটা তোমাকে তার পরের বছর থেকে দেখাই যে 23-24 বছরের কি প্রশ্ন ছিল, তাহলে তুমি দেখবা এই 23-24 সেশনেও এইখান থেকে একটা প্রশ্ন ছিল। দেখছো, আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ। তার মানে তুমি যদি টপিকগুলো অ্যানালাইসিস করতে পারো, তুমি যদি দেখো ভাইয়া আমি বাজার থেকে অ্যাডমিশনের জন্য চমৎকার চমৎকার বই আছে, সেখানে 70টা টপিক আছে, 50টা টপিক আছে গ্রামাটিক্যাল, কোনো দরকার নাই। তোমার বইয়ের পেজ বাড়ানোর জন্য, বইয়ের দাম বাড়ানোর জন্য প্রকাশনা সংস্থাগুলো 1000টা পেজ দিতে পারে, বাট ভার্সিটি ওয়াইজ টার্গেট করে পড়তে হবে। ঢাবিতে সব টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসে না। বাংলাদেশের সবচেয়ে সহজ অ্যাডমিশন টেস্ট হয় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। তুমি যদি একটুখানি স্মার্টলি টেকনিকগুলো জানা থাকে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে, এইটা যদি তুমি ধরতে পারো এবং পুরো মানবন্টনটা ধরতে পারো, আজকে আমি এই 1 ঘন্টার ক্লাসে এই পুরো বিষয়টা তোমাকে ক্লিয়ার করে দেব যে কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে, কোন কোন টপিকগুলো পড়ে গেলে হবে। ঢাবির জন্য ভাই আমি ব্যাকরণে তোমাকে সর্বোচ্চ 15টা টপিক পড়াবো, তুমি অন্যান্য কোচিংগুলোতে 50টা টপিক পড়তে পারো, বাট আমি শিওর শর্ট দিয়ে দেবো। আমার প্রত্যেকটা ক্লাস স্টুডেন্টদের বলি তোমরা ডাউনলোড করে ফোনে রেখে দিবা, পরে অ্যাডমিশন টেস্টের পরে এসে বলবা ভাই এই টপিক থেকে প্রশ্ন আসে নাই। আমি তোমাকে হাইস্ট 15 থেকে 20টা টপিক পড়াবো, বাট তোমাকে এই টপিকগুলো নারী নক্ষত্র খেয়ে ফেলতে হবে, তাহলে দেখবে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। তোমার অনেক ফ্রেন্ড এখন 4টা প্রকাশনীর বই কিনবে, আমি প্রকাশনীগুলোর নাম না বলি, বাট ভিন্ন ভিন্ন প্রকাশনীর বই কিনে টেবিল সাজিয়ে রাখবে, ও কিচ্ছু পড়বে না। তুমি একটা প্রকাশনীর, যে কোনো প্রকাশনীর যেটা ভালো লাগে সেটারই বই কেনো, বাট একটা প্রকাশনীর একটা বই কিনে তুমি যদি সেইখান থেকে নির্ধারিত সিলেক্টিভ টপিকগুলো পড়ো, যেগুলো সিলেক্ট করা হয়েছে, নির্ধারিত টপিকগুলো থেকে পড়ো ভাইয়া, চমৎকার রেজাল্ট করে। আচ্ছা এবার আসো, আমি এত বেশি কথা বলবো না, এগুলো নিয়ে কথা বলবো আমরা আগে তোমাকে কিছু বিষয় একটু বুঝিয়ে দেই। আজকের ক্লাসটিতে আমরা মূলত কি কি করব। আচ্ছা তোমাদের একটা কাজ, 1 মাস ব্যাপী ফ্রিতে গাইডলাইন ক্লাস নেব। বাংলা তোমাকে বস বানিয়ে দিতে পারবো না, বাট তোমাকে এইটুকু শিখিয়ে দিতে পারবো যে কোন কোন টপিকগুলোকে কোন কোন স্টাইলে শর্টকাটে টেকনিকে সলভ করলে তুমি ঢাবিতে চান্স পেতে পারো, এটার দায়িত্ব আমরা নিয়েছি। জিকেতেও সেম, টপিক বিশ্লেষণ করে করে তোমাকে আমি পড়াবো, ইংলিশেও সেম। আমি যদি লাস্ট 10 বছরের প্রশ্ন তোমাকে আগামী 1 মাস ফ্রিতে পড়াই, তুমি কি এইটুকু করতে পারবে না? আমাদের এই মহৎ উদ্যোগটা যে প্রত্যন্ত অঞ্চলের বা আর্থিক সমস্যা থাকার কোনো শিক্ষার্থী যেন ফ্রিতে চান্স পাই, এই সুযোগটা আমরা করে দিচ্ছি, এইটা ছড়িয়ে দেওয়ার জন্য তুমি শেয়ার করতে পারবে না? এটাও তো একটা সদগায়ে জারিয়া রে ভাইয়া। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্রত্যেককে ক্লাসটি শেয়ার করে দিবা। অনেক বক বক করে ফেলছি, আসো মূল টপিকে যাই।
তার আগে একটা নতুন পেজ না। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি কি করব? অ্যাডমিশনের গাইডলাইন দেবো এবং ঢাবির এমসিকিউ সলভ করাবো। আমি দেখি আজকের ক্লাসে অলরেডি 7:43 বাজে, তো আমি 8:30 পর্যন্ত ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি গাইডলাইনটা কমপ্লিট করে আমি সর্বনিম্ন 2 বছরের এমসিকিউ সলভ করে দেবো আজকে, 24-25 এবং 23-24-এর। তাহলেই অনেক কিছু সহজ হয়ে যাবে। আসো, ফার্স্টের কাজ কি? একদম ফার্স্টে আমি তোমাকে একটু বলতে চাই যে ঢাবিতে পরীক্ষাটা মানবিক বিভাগ পরিবর্তনে কিভাবে হয়, নট অনলি ঢাবি, সকল ইউনিভার্সিটিতে। ধরো তোমাকে কি করতে হবে, তোমাকে ঢাবিতে হচ্ছে এমসিকিউতে কত দেবে, এমসিকিউ এর জন্য তোমাকে অ্যান্সার করতে হবে 15টা বাংলা, 15টা ইংরেজি, 30টা জিকে। আচ্ছা ভাইয়া, আমি শুধু আজকে বাংলা নিয়ে কথা বলবো। আসো, বাংলার যে 15 মার্কের এমসিকিউ আর 20 মার্কের তোমার হচ্ছে রিটেন, এই 15 মার্কটা কোন জায়গা থেকে আসে তোমরা এটাই কিন্তু ধরতে পারো না। কোন বছর এই 15টা এমসিকিউ তুমি যদি গ্রামারে 100% বস হয়ে যাও, ঢাবি কিন্তু এই জায়গায় খেলাটা খেলে দেয় ভাই। 1,30,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে ঢাবিতে, চান্স পাইছে কয়জন? মাত্র 7,000। 7,000 পাস করছে, 8,000 পাস করছে, সিট পেয়েছে কতজন? মাত্র 3,000 জন। তো কেমনে কি? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে 8% পাস করছে, বাকি সব খারাপ স্টুডেন্ট? না, ওই বাকি স্টুডেন্টরাও গোল্ডেন এ প্লাস পাওয়া, ডাবল গোল্ডেন এ প্লাস পাওয়া হাজার হাজার স্টুডেন্ট পাসই করবে না, কারণ এই স্ট্র্যাটেজি না জানার জন্য। সেটাই দেখিয়ে দিই। এই 15টা এমসিকিউ, একজন স্টুডেন্ট ব্যাকরণের বস, এমন কোনো টপিক নাই ব্যাকরণের যা সে পারে না, সে চান্স পাবে না ঢাবিতে, সত্যি পাবে না। কেন? ব্যাকরণ থেকে ঢাবিতে প্রশ্ন হবে হাইস্ট 4টা, কখনো কখনো 5টা বা 6টা হতে পারে, বাট নর্মালি 4টা হবে। 5টাও যদি হয়, ও জাস্ট পাস মার্ক উঠালো, পাস পাইলে কিন্তু পাস। তাহলে ভাই আরো যে 10 আছে, ইয়েস, খেলাটা মূলত এই জায়গায়। ঢাবি কিন্তু অনেকটা বিসিএস স্টাইলে নাই, কারণ দেখতে চায় যে তোমাকে সর্বদিকে স্মার্ট হতে হবে। খুবই সহজ পরীক্ষা, মানে একটাতে চরম লেভেলের বস হওয়ার দরকার নেই, বাট সবগুলোতেই তোমার একটা ভালো পারদর্শিতা রাখতে হবে। তাহলে তোমার 5টা মার্ক আসবে গ্রামার থেকে। আমি আজকে প্রশ্ন নিয়ে ঢুকছি তো ক্লাসে, প্রশ্ন বিশ্লেষণ করে করে দেখা দিব, প্রমাণ করব কথাটা সত্যি কিনা। তাহলে 5 লাগবে কোথা থেকে? গ্রামার থেকে। এরপরে সব 5 আসবে কোথা থেকে ভাইয়া? টেক্সট বুক থেকে। এটাও তোমরা অলরেডি পড়ে আসছো। গ্রামারে কিছু টপিক পড়ো নাই, ওই যে দেখাইলাম না, আবিধানিক ক্রম অনুসারে সাজানো, এইটা থেকে প্রতি বছর প্রশ্ন হয়, এটা তোমরা পড়োই নাই। তেমন ইংলিশে কিছু টপিক আছে না স্যার, এমবেডেড কোশ্চেন আছে, এমবেডেড কোশ্চেন কিন্তু ওরা এইচএসসি তে পড়ে না, বাট ওইটা অ্যাডমিশনে আসে। পিন পয়েন্ট এরর আছে, পিন পয়েন্ট এরর কিন্তু তোমরা এইচএসসি তে পড়ো না, কিন্তু অ্যাডমিশনে আসে। এরকম কিছু টপিক আছে যেগুলো অ্যাডমিশনের জন্য শুধু পড়তে হয়। আসো, তাহলে এই 5 মার্কের যে গ্রামার, তার ভিতরে অলরেডি 3 মার্ক তুমি আগেই পড়ে আসছো। তুমি সন্ধি পড়ে আসছো, তুমি সমাস পড়ে আসছো, কারক পড়ে আসছো, তুমি পদ পড়ে আসছো বিভিন্ন। আচ্ছা, এরপরে আসা হচ্ছে মূল বই থেকে কেউ যদি শুধু টেক্সট বুক পড়ে, সে এখানে 5-এর ভিতরে 3-4 কমন পেয়ে যাবে। এরপরে আসো ভাইয়া, তাহলে 5 মার্ক কি থেকে আসবে? টেক্সট বুক থেকে আসবে, এবং এখানে 5টা মার্ক আসবে তোমার বিরোচন থেকে। তাহলে ঢাবিতে বাংলা প্রশ্ন তোমাকে 3টা ভাগে ভাগ করে ফেলতে হবে প্রস্তুতি নেওয়ার সময়। তুমি যদি ভাবো ভাই ব্যাকরণ খুব কঠিন জিনিস, ঢাবিতে আর কি আসবে, 15টা এমসিকিউ, ব্যাকরণ থেকে কিছু আসবে আর ওই টেক্সট বুক থেকে কিছু, গল্প কবিতা তো এমনি পারি, আর প্যারা কি, শুধু ব্যাকরণ পড়ে যাব ধুমায়া। তুমি দেখলে এমসিকিউতে পাইলা 7, 15তে। কেন? তুমি বিরোচন পড়ো নাই তো। তাহলে বিরোচন থেকে আসবে 5 মার্ক। কতগুলো আসে 5 মার্কে? আসে, আমি প্রমাণ করিয়ে দেবো একটু পরে, 2 মিনিট পরে। এখানে কি কি আছে? সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, এই যে 6-7টা টপিক আছে, সেখান থেকে প্রশ্ন হবে 5 মার্ক। তাহলে তোমাকে কি করতে হবে? প্রিপারেশন নেওয়ার সময় তুমি তো সারাদিন রাত সমাস, কর্তৃকারক, তারপর হচ্ছে প্রকৃতি প্রত্যয়, তৎপুরুষ সমাস, নাকি ও এভাবে সারাক্ষণ একটা টপিক পড়লে হবে না, তোমাকে একটা ব্যালেন্স করে প্রিপারেশনটা নিতে হবে। চলো, আমি না ডিরেক্ট একটু টপিকে চলে যেতে চাই, আমি আবার বিশ্লেষণে আসব, একটু প্রশ্ন দেখাইতে চাই। এইটা হচ্ছে তোমার কোন সালের প্রশ্ন? দেখো তো, এইটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটির 24-25 সেশনের প্রশ্ন। আমরা প্রশ্ন বিশ্লেষণে ঢুকবো, একটু দেখবো যে কয়জন আমাদের সাথে লাইভটা দেখতেছে, তোমরা সবাই শেয়ার করছো কিনা, আমি একটু এটা দেখতে চাই। আমাদের লাইভটা শেয়ার করেছে কতজন রে? এই মাত্র 512 জন দেখতেছো দুষ্টরা।
তোমরা এই লাইভটা যদি একটু শেয়ার করো ভাইয়া, এবং তোমরা প্রত্যেককে একটু কমেন্ট করবা, ঠিক আছে? কে কোথা থেকে দেখতেছো, তোমার ড্রিম ইউনিভার্সিটি কোনটা? আমরা আশা করি বা সিংহভাগ শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে অধিকাংশই, তারা হয়তো এত আগে থেকে প্রিপারেশন শুরু করেছো। তোমরা ওকে, আসো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া কোন বই কিনবো বলেন না। সুমাইয়া আক্তার, কথা বলবো, দাঁড়াও। তানজিম হাসান, সাউন্ড কম স্যার, সাউন্ড কি কম? এই তানজিম, তানজিম হাসান, সাউন্ড কম স্যার। রে দুষ্ট, সাউন্ডে তো এটা কাঁপতেছে রে। ও বলে এটা সাউন্ড কম। আসো আসো আসো, চলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতেছি, আমরা একটু লাস্ট 5 বছরের প্রশ্ন দেখব। ওকে, তোমরা সবাই লিখবা, আমার এখানে লেখার সুযোগ নাই, তোমরা শুধু মিলায়া দেখবা। এইটা 24-25, হ্যাঁ 24-25 সেশনের প্রশ্ন ছিল। প্রথমটা আসছে কোথা থেকে? ব্যাকরণ থেকে। আবিধানিক ক্রম অনুসারে সাজানো। আবিধানিক ক্রমটা কি ভাইয়া? আমি খুব ছোট্ট করে দেখায় দেই। এই যে স্বরে ও স্বরেয়া, রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘ, রি এ ওই, এই যে সিরিয়ালটা আছে না, এই সিরিয়াল অনুযায়ী হতে হবে। কর পরে খ, খর পরে গ, গর পরে ঘ। এখন আবিধানিক ক্রমে কি আছে? এখানে তোমার খর আগে খিও চলে আসে। কেন? কারণ খিওর ভিতরেও ক আছে, এই অল্প কিছু চেঞ্জেস আছে। তাছাড়া স্বাভাবিক যে তোমার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ধারাটা আছে, সেই ধারাটা মিলাতে হবে। আচ্ছা, আমি এই প্রশ্নগুলো সলভ করাবো, আগে একটু জাস্ট দেখা দিই কয়টা ব্যাকরণ থেকে। দেখো, এই প্রশ্নটা আসছে, তোমরা যদি একদম শেষ পর্যন্ত থাকো না, আমি তোমাদের কথা দিতে পারি যে আজকের ক্লাসের পরে অ্যাডমিশন টেস্টটা তোমার কাছে দুধভাত হয়ে যাবে। কারণ ব্যাকরণ নিয়ে যারা প্যারা খাও, তাদের কাছে এটা কোনো প্যারাই মনে হবে না। কারণ ব্যাকরণ থেকে প্রশ্ন আসে খুব দুধভাত টাইপের, অ্যাটলিস্ট ঢাবির ক্ষেত্রে, অন্যান্য ভার্সিটিটা আমি বলতে পারি না। এটা একটু দেখা দিয়ে জাস্ট দেখো, এটা আসছে ব্যাকরণ থেকে। কই থেকে? আবিধানিক ক্রম। আবিধানিক ক্রমটা কি ভাইয়া? ওই যে ক খ গ ঘ, এটা সিরিয়াল অনুযায়ী থাকতে হবে। এই দেখো, অংশ, ওয়াকাল, অঙ্ক। আচ্ছা, তাহলে ভাইয়া এই তিনটা হলো। এইটা হলো না কেন? কাজ, কাজের পরে কি আছে দেখছো? কাজের পরে আছে হচ্ছে কাচ, কাচের পরে আছে কুসুম। এই যে চ ছ জ, এই যে চ, এই চটা আগে আসার কথা না? যদি কাজ আগে আসতো, কাজ পরে যেত, তাহলে একটা হওয়ার সম্ভাবনা ছিল। এরকম প্রত্যেকটাতে কিছু ভুল আছে, আমরা এগুলো টপিক সলভ করার সময় পড়াবো। একটা আসলো ব্যাকরণ থেকে। দ্বিতীয় নাম্বারটা কি? ক্রমাগত ভুল করো না। বাক্যটিতে ক্রমাগত কি? ক্রিয়া বিশেষণ। কই থেকে আসছে? ব্যাকরণ থেকে। দুটো ব্যাকরণ থেকে। বৈষম্য বিরোধী, এই যে বৈষম্যের বিরোধী, এর কি হয়েছে? তৎপুরুষ সমাস। তাহলে কি হয়েছে? এটা ব্যাকরণ থেকে, তিনটা ব্যাকরণ থেকে। 4 নাম্বার, এইটা কিন্তু আবার টেক্সট বুক থেকে। তাহলে কয়টা ব্যাকরণ থেকে পেয়েছি আমরা অলরেডি? গুনবা, 3টা ব্যাকরণ থেকে পাইছি। আচ্ছা, এইটা হচ্ছে অপরিচিত গল্প। আমি গত পরশুদিন পড়াচ্ছিলাম যে মানুষের মধ্যে যাহা অন্তরতম, অনির্বচনীয়, তার চেহারা কি? কণ্ঠ। আচ্ছা, লেখকের মধ্যে কণ্ঠস্বর হচ্ছে তার চেহারা, তার চেহারা হলো কণ্ঠ। এটা হচ্ছে অনুপম বলছে কল্যাণীর কণ্ঠ সম্পর্কে। কই থেকে আসছে? টেক্সট বুক থেকে। টেক্সট বুক থেকে একটা পাইছো। আচ্ছা, এই যে রাবণ অনুজ, এই লাইনটা থেকে ঢাবিতে লাস্ট 5 বছরে 2বার প্রশ্ন আসছে। লাস্ট 5 বছরে 2বার প্রশ্ন আসছে। আরেকটা কথা স্মরণ করিয়ে দেই দুষ্টরা, তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা আর ভাবতেছো ভাইয়া তাহলে আমরা তো শর্ট সিলেবাসে পড়বো, নো, অ্যাডমিশনে কিন্তু ফুল সিলেবাসে পড়তে হবে। অ্যাডমিশন টেস্টে ঢাবি কিন্তু তোমাকে এই শেখা দিয়ে দিবে, বলবে যে না, শিক্ষার্থীদের সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন হবে না, কিন্তু ওরা ক্লিয়ার করবে না এটা কি শর্ট সিলেবাস না ফুল সিলেবাস। গত বছর এই যে এইচএসসি 24 ব্যাচ বাসটা খেয়ে গেছে, অনেকে এটা পড়ে যায় নাই। কোনটা? এই যে বিভীষণের প্রতি মেঘনাদে কি আছে? রাবণ অনুজ যে বলছে লক্ষ্মী রাবণ আত্মজে, এই লাইনটা থেকে 2বার আসছে প্রশ্ন। 3 বছর আগে কি আসছিল? এই লক্ষ্মী শব্দটির অর্থ কি? লক্ষ্মী শব্দটির অর্থ হচ্ছে লক্ষ্য করে। লক্ষ্মী কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে লক্ষ্মী খুবই ভালো, আর একটা কি লক্ষ্য করে। এটা কিন্তু ভগবান, এই যে লক্ষ্মী মা না, এটা হচ্ছে লক্ষ্য করে। এটা কি হয়েছে? ক্রিয়া হয়েছে। 2বার আসছে। তাহলে ব্যাকরণ থেকে পেলাম কয়টা? 4টা। আবার এইটাকে আমি ব্যাকরণও ধরতে পারি, এটা আমি টেক্সট বুকও ধরতে পারি। পরের কোশ্চেনটাতে আসো। বাদলাই বন্দুক বারুদকে একটু জিরিয়ে নেবে না? রেইনকোট গল্পে কি হবে রে? টেক্সট বুক থেকে। রেইনকোট গল্প না, যে বাদলাই বন্দুক বারুদকে একটু জিরিয়ে নেবে না? আচ্ছা, টেক্সট বুক। বিলাসী গল্পে কি হবে? টেক্সট বুক হবে। বাবরের কথা নেই। কাজী নজরুল ইসলামের মধ্যে এই যে আমার পথ, কি হবে রে? টেক্সট বুক থেকে হবে। তাহলে টেক্সট বুকে কয়টা হলো দেখছো তোমরা? 1 2 4টা হলো টেক্সট বুক থেকে, তাই না? 4টা টেক্সট বুক, 4টা। এই যে 5টা টেক্সট বুক। সোনার তরী কবিতায়
বর্ণিত ঘটনাধারা কখনের? এগুলো সকালের। তাহলে কয়টা টেক্সট বুক থেকে হলো? 5টা টেক্সট বুক থেকে পেলাম, 4টা ব্যাকরণ থেকে পেলাম। বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা কোনটি? এটাও টেক্সট বুক থেকে। তাহলে টেক্সট বুক থেকে কয়টা পেলাম? 6টা পেলাম টেক্সট বুক থেকে। ডিরেক্ট গল্প কবিতা থেকে উঠাই দিছে। পোর খাওয়া, আচ্ছা আমি এইটাই বলছিলাম যে বিরোচন অংশ থেকে প্রশ্ন হয়, বাট অনেকেই এইটা নিয়ে কনসার্ন না। তোমরা শুধু ব্যাকরণ পড়তে চাও, ব্যাকরণ থেকে 4টা পাইলাম, ফার্স্ট পেপার থেকে 5টা পেলাম, 6টা পেলাম। এইদিকে দেখো কি হয়। পোর খাওয়া শব্দের অর্থ কি? প্রতিকূলতা পেরোনো। এটা হচ্ছে বিরোচন থেকে শব্দ অর্থ চেয়েছে, শব্দ অর্থ পড়তে হবে, সমার্থক শব্দ। লিটারাল, আচ্ছা লিটারাল শব্দটি এসেছে যে এই যে লিটারাল শব্দের বাংলা পরিবেশিক। দেখো এইটা কিন্তু মজার ব্যাপার হলো, যেই শব্দটা যখন বেশি বেশি ইউজ করা হয় যেই বছরগুলোতে, সেই শব্দগুলো বেশি আসে। এখন কিন্তু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কথায় কথা বলে লিটারালি এইটা হবে, আক্ষরিক এটা হবে, আমরা এটা বলতে পারি না। এইটা যখন যেটা অনেক বেশি চলে আসে তখন সেই শব্দটা থেকেই প্রশ্ন চলে আসে। এই যে আক্ষরিক, তাহলে এটা কই থেকে রে? হ্যাঁ, পারিভাষিক শব্দ থেকে। পারিভাষিক শব্দ কিসের ভিতরে? বিরোচনের ভিতরে। এইটা জানার জন্য তোমার 1000টা সমাজ শেখার দরকার আছে রে? সন্ধি লাগবে, কারক লাগবে, প্রকৃতি না প্রত্যয়, উপসর্গ না কি হবে? কিচ্ছু লাগবে না। আমি তোমাদেরকে বলতে পারি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য বা যে কোনো ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য তোমার ব্যাকরণ যতটা না জানা দরকার, তার চেয়ে বেশি দরকার তোমার কনফিডেন্স এবং তোমার বিরোচন। কোনো বেড়া নাই, কোনো সূত্র নাই, সংজ্ঞা নাই, কোনো কাহিনী নাই, জাস্ট পড়বা, গল্পে গল্পে তোমার আমি শিখাই দিব ক্লাসের মধ্যে। নেক্সট ক্লাসগুলোতে দেখবা আমি তোমাদের বিরোচন পড়ায় দিব, কমপ্লিট করে দিব। এগুলো তো শব্দ অর্থ রে। এই যে পিৎজা শব্দ, পিৎজা শব্দটি কোন ভাষার শব্দ? এটা চলে আসছিল এই কয়েক বছর আগের কথা। চকলেট শব্দটা আসে। তারপরে হচ্ছে এই 2 বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল অ্যাটেস্টেড অর্থ কি? এই যে সত্যায়িত করা বা প্রত্যয়ন করা, এরকম আছে না? এই শব্দগুলো আসে, খুব কঠিন শব্দ না। এরপরে আসো ভাইয়া, এরপরে যদি আমরা দেখি দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এখানে হাল শব্দটির অর্থ কি? হাল শব্দটির অর্থ হচ্ছে দশা। তুমি এটা এইভাবেও বলতে পারো যে এটা টেক্সট বুক থেকে এসেছে, 18 বছর বয়স, অথবা এটাকে 18 বছর বয়সে বলতো এটা কোন কবিতা থেকে এসেছে? দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। যাই হোক, তাহলে এই হাল শব্দটার অর্থ কি? দশা, শব্দ অর্থ থেকে এসেছে। আচ্ছা, রোকেয়া সাকত হোসেনের রচনা নয় কোনটি? পদ্মা গোখরো। কারণ মতিচুর তার লেখা, সুলতানার স্বপ্ন তার লেখা, অবরোধ বাসিনী তার লেখা। এরা কই থেকে আসছে রে? টেক্সট বুক থেকে আসছে। অধ্বনির বিবৃত উচ্চারণ, তাহলে আমরা কি দেখতে পেলাম? টেক্সট বুক থেকে আসছে 7টা থেকে 8টা প্রশ্ন। তার মানে কেউ যদি ব্যাকরণের কিচ্ছু না পারে তার আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাই দিব। সে তো কিছু পারে, বাকিটা আমি ঘষা মাজা করে ঠিক করিয়ে দিব। কিন্তু মোস্ট অফ দা কোশ্চেন হয় কোথা থেকে রে? সব টেক্সট বুক থেকে, এবং যেটা একজন স্টুডেন্টের জন্য অনেক অনেক সহজ। এটা এটা হচ্ছে অধ্বনির বিবৃত উচ্চারণ। এগুলো তো তোমাদেরকে আমি আগেই পড়িয়েছি, তাই না? মনে আছে রে? অধ্বনির বিবৃত উচ্চারণ কোনটা হবে? অনেক অনেক। আচ্ছা, ওকে, আসো। তারপরে যে তারপরের বছরটা যদি আমি দেখি, আমি কিন্তু এগুলো সলভ করাচ্ছি না, আমি জাস্ট একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি যে কোন টপিকগুলো থেকে প্রশ্নগুলো হচ্ছে। আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? আবিধানিক ক্রমে, আচ্ছা তোমরা না, আমি একটুখানি দেখতে চাই, তোমরা না, আমার মনে হয় যে এখনো তোমরা ক্লাসের ইটা ঠিক বুঝতেছো না, যে কোন জায়গা থেকে মানে আমরা কোন টপিকগুলো পড়াচ্ছি বা কিভাবে দেখাচ্ছি, এইটাই হয়তো তোমরা ঠিক মতো বুঝতে পারতেছো না আমার যতদূর মনে হচ্ছে। আমি একটু দেখি তো তোমরা কি মানে আদতে বুঝতেছো? একটু কমেন্টে জানাও তো ভাইয়া, আমি একটু কমেন্ট দেখতে চাই। আমরা কিন্তু মূলত ফার্স্টে কি করতেছি, একটু টপিক অ্যানালাইসিস করতেছি যে কোন টপিক থেকে কতটুকু কোশ্চেন হয়। একটু পরে আমরা এটাকে আরো ব্যাখ্যা করে আরো এইভাবে কতটা পড়া যায় সেটা দেখব। কনফিডেন্সের সাথে খুব সুন্দর করে ভুল লিখে আসি, কোনো ব্যাপার না ভাইয়া। টেক্সট বুকের সব পদ্য পড়া লাগবে নাকি বাদ দেওয়া লাগবে? 12টা গল্প 12টা কবিতা পড়তে হবে। 12টা না 10টা স্যার? ফুল সিলেবাস তো 12টা, 12টাই পড়তে হবে, এবং আমি তোমাদের 12টাই পড়াবো, এবং একটু ডিপলি পড়তে হবে। ওকে, টেক্সট বুকই ভরসা, রাইট ভাইয়া। আমি পাগল হব তোমার জন্য, আমি পাগলি কোথায় খুঁজে পাবো রে? পাগল হলে হবে বাবা, চান্স পাও, তারপরে পাগলি এমনি এমনি কপালে জুটে যাবে।
আমাদের কপালে কত পাগলে জুটতে চাই, কিন্তু আমরা তোমাদের জন্য জুটাতে পারি না, তোমাদের সময় দিতে গিয়ে। পাগল হওয়া যাবে না, আসো এরপরে আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 23-24 সেশনের। সেখানে 23-24 সেশনে কোন কোন টপিক থেকে আসছিল? এই দেখছো, আবিধানিক ক্রম অনুসারে সাজানো। এটা কত সহজ, ওই যে আমি বলে দিলাম না, যেটা তোমরা খুব সুন্দর করে পারবা। দেখো এই কোনটা, এই যে এই জায়গায়। তাহলে দেখো ভাইয়া, আমি কিন্তু বলছি যে ওই বর্ণানুক্রম যেটা আগে থেকে আসে সেটা ঠিক আছে কিনা। দেখো এটা হচ্ছে একতা, এক সবগুলোতেই ঠিক আছে। কর পরে কিছু নাই, কর পরে আকার আছে, কর পরে উকার আছে, তার মানে সিরিয়াল অনুযায়ী ঠিক আছে। কিন্তু ফুল ফল ফলন আগেই চলে আসছে, রস্য উকার, তারপরে কিছুই নাই। এটা যদি আগে আসতো তাও বলা যেত, তার মানে এটা বাদ। আচ্ছা, মঞ্চ মালঞ্চ মঞ্জুর, এটাও মেলে না। মেলে শুধুমাত্র কোনটা বলতো? এই প্রথমটা, একতা, 71, 21। তাহলে এটা হচ্ছে আবিধানিক ক্রম। তুমি এটা পারলে এই টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে, প্রত্যেক বছর। এবং এটা 15 মিনিটের টপিক। যার কিছুই নেই তার আল্লাহ আছে, আর যেই বর্ণের কিছুই নেই তার জন্য একটা ও আছে। এখানে প্রশ্নটা কি? ও, যার কিছুই নেই এক কথায় প্রকাশ, তাকে কি বলা হয়? তা কি বলা হয়? আকিঞ্চন। তোমরা তো এখন সবাই কমেন্টে বলবা বিগাস বিগাস, তোমরা বিগাস রে, এই টাউট আকিঞ্চন। এটা কিন্তু সেই জিনিস না, এটা হবে যার কিছুই নেই এক কথায় প্রকাশ করলে কি হবে? অকিঞ্চন, অকিঞ্চন হবে। হ্যাঁ, অকিঞ্চন। এখানে বিগাস লেখার দরকার নাই, অকিঞ্চন হবে। তার মানে এটা কোথা থেকে হয়েছে? বিরোচন অংশ থেকে হয়েছে, এক কথায় প্রকাশ থেকে হয়েছে। তুমি যদি এক কথায় প্রকাশ পারো, বাগধারা পারো, এগুলো মুখস্থ টপিক, মজার টপিক, গল্প গল্পে মুখস্থ করে ফেলবে, কোনো ব্যাকরণের দরকার নাই। অনুভূতি জাত কাল্পনিক ধ্বনির অনুকার, এইটা একটু ছোট্ট ব্যাকরণ, এই টপিকটা পড়তেও খুব একটা সময় আমাদের লাগবে না, এটা পিট হবে। তাহলে ব্যাকরণ থেকে আমরা একটা পেলাম। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, এটা হচ্ছে বাবারা তার মেয়েদেরকে শাসন করতে গিয়ে বলে, যেমন কিছু করবা না তাহলে তোমাকে কি করতে হতে পারে? তোমাকে শাস্তি ভোগ করতে হতে পারে, তোমার পতন চলে আসতে পারে মা। এটা একজন বাবা বলেছিল। এটা কি বলছে? এটাও একজন বাবাই বলছে তার মেয়েকে না, নুরুল হুদাকে উদ্দেশ্য করে। তাহলে এটা কই থেকে আসছে রে? এটা 52 দিন কলে থেকে, এইখান থেকে আর আসবে না, এই টপিক বাদ। কিন্তু গল্প যেহেতু গল্প থেকে আসবে। অধ্যাপক, আমার বাংলা ব্যাকরণ ক্লাস করছো আর এইটা জানো না, তাহলে আমি শিক্ষক হিসেবে পদত্যাগ করলাম। এই যে অধ্যাপক, 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 এটা একটা সংবৃত, এটা খুব সহজ ছিল, উচ্চারণ থেকে আসছে। তার মানে এটা এইচএসসি টপিক থেকে আসছে। এই দেখো, এটা আবার কি বিরোচন অংশ থেকে, মানে পারিভাষিক শব্দ থেকে। আমি যে বলছিলাম শুরুতে বিরোচন থেকে 5 মার্ক, বিরোচন থেকে 2 পেলাম। ত্রিলজি, ত্রিলজি মানে কি? ত্রয়ী, ত্রয়ী। তোমরা এই যে আমাদের বিখ্যাত একটা ত্রয়ী আছে, ত্রিলজি আছে, এটা তোমরা দেখেছো? অপুর সংসার, তারপরে হলো স্যার এইটাকে আপনার দেখা হয়েছে? আচ্ছা, তোমরা যদি এই ত্রিলজিটা দেখে থাকো তাহলে অবশ্যই জানো এরকম বিখ্যাত বিখ্যাত কিছু ত্রয়ী আছে। আচ্ছা, তাহলে ত্রয়ী, হ্যাঁ, যেটা হচ্ছে 3টা পার্ট নিয়ে করে। স্যার এইটার বাকি পার্টগুলোর নাম যেন কি? পথের পাঁচালী, অপুর সংসার আর অপরাজিত। অপরাজিতা, হ্যাঁ, অপরাজিত। তাহলে পথের পাঁচালী, তারপরে পথের পাঁচালীটা হচ্ছে পরবর্তীতে কি হয়? অপুর সংসার হয়, অপু বড় হয়ে যায়, বিয়ে করে ফেলে, এবং সর্বশেষ কি হয়ে যায়? অপরাজিত হয়, একটা বাচ্চা হয়, ওর বিয়ে হয়ে যায়। এটা কে করেছে জানো? অ্যাক্টিংটা তোমরা একটু লেখো তো। ভদ্রলোক কিছুদিন আগে মারা গেছে, এই বছরখানেক আগে মারা গেছে, আমাদের পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত একজন ক্যারেক্টার। আমি এত খুশি যে বাংলা যে এত সহজ, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বাংলার মতো সহজ কোশ্চেনই হয় না। যে স্টুডেন্ট শুধু ফার্স্ট পেপার পড়ে গেছে অ্যাডমিশন টেস্ট দিতে, সেও 6-7 পেয়ে যাবে, যেখানে 5 পেলেই পাস। বাট দুঃখের ব্যাপার হলো অধিকাংশ স্টুডেন্ট এই 5 মার্ক উঠাইতে পারে না, তারা ফেল করে আসে এই কনফিডেন্স দুর্বলতার জন্য। আসো, ত্রিলজি, ত্রয়। এরপর হচ্ছে গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? কোন ভাষা থেকে? ফরাসি ভাষা থেকে এসেছে গ্যারেজ শব্দটি। এটাও কিন্তু কোনো ব্যাকরণের টপিক ওই রকম না, এটা উৎস ভাষা থেকে, শব্দের উৎস ভাষা থেকে এসেছে। আচ্ছা, ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায় এমন কোনো এইচএসসির বোর্ড নাই যে বোর্ডের টেস্ট পেপারে এই টপিকটা তোমরা পড়ে যাওনি। কাজী নজরুল ইসলাম বলেছেন ভুলের মধ্য দিয়েই সত্যকে পাওয়া যায়। আমার পথ প্রবন্ধে তিনি বলেছিলেন কাজী নজরুল ইসলাম। খুব সহজ লাগতেছে না? এইটা যদি তুমি ঢাবিতে পরীক্ষা দিতে গেছো আর আসছে, মানে তুমি কোন প্রিপারেশন নাও না, আজকে ঢাবিতে পরীক্ষা, কালকে এইচএসসি শেষ করছো,
পারতা কিনা বলো তো তোমরা দুষ্টরা? এই প্রশ্নটা ঢাবিতে আসছে সাপোজ, বলো তো তোমরা পারতা রে? আমি একটু কয়েকটা কমেন্ট পড়বো জাস্ট, ওকে? ত্রয়ী মানে কি? ত্রয়ী মানে যেটা তিনটা খণ্ড থাকে, বিভিন্ন উপন্যাসের তিনটা ভাগ থাকে। এই তোমরা মুভি দেখো না, বাহুবলী 1, বাহুবলী 2, যদি বাহুবলী 3 চলে আসে সেটা হবে একটা ত্রয়ী। বুঝেছো নাকি বোঝো নাই বলো দেখি? তোমরা বিভিন্ন সিরিজ দেখো না, এই যে পঞ্চায়েত সিরিজ দেখো, যদি এটা তিনটা পার্ট আসে, যেখানে কাহিনীগুলো পরের ইয়েতে যে আরো একটু সমৃদ্ধ হবে, তার তৃতীয় পার্টে গিয়ে শেষ হয়ে যাবে, এটাকেই ত্রয়ী বলা হয়। এখন বুঝেছো ত্রয়ী কাকে বলে? যেটার যেই গল্প বা যেই উপন্যাস, যেই মুভির তিনটা পার্ট থাকে তাকে ত্রিলজি বলা হয়। আচ্ছা ভাইয়া, কলেজের আলাদা সিলেবাস ছিল? আচ্ছা ভাইয়া, আলিমে যে গদ্যগুলো ছিল সেখান থেকে আসবে নাকি কলেজে ছিল? শোনো, আলিমের সাথে কলেজের সিলেবাসে দুটো গল্প এবং দুটো কবিতার ভিন্নতা থাকে, কিন্তু অ্যাডমিশন টেস্টে কলেজের সিলেবাস থেকেই কোশ্চেন হবে, আলিমের সিলেবাস থেকে হবে না। তার মানে তোমরা যারা আলিমে পড়েছো মাদ্রাসায়, তোমাদের কিন্তু মাত্র দুটো গল্প যদি তোমরা অতিরিক্ত পড়ো তাই কিন্তু কাভার হয়ে যাচ্ছে। জাস্ট দুটো গল্প অতিরিক্ত পড়লেই কাভার হয়ে যাচ্ছে। আমি না তোমাদেরকে এর পরের কোশ্চেনটা আমি অ্যান্সার দেবো না, তোমাদের দিয়ে করাবো। ও গড, এখানে তো অ্যান্সার আগেই দেওয়া আছে। কাহিনীটা হলো, এখানে হচ্ছে আমরা একটা পিপিটিএক্স বানিয়েছিলাম, আমরা নেক্সট ক্লাস থেকে পিপিটিএক্স এই পড়াবো, আজকে পিডিএফ দিয়ে পড়াচ্ছি, এই জন্য আগে চলে আসছে। তাহলে রেইনকোট গল্পে এটাও কিন্তু একটা টেক্সট বুকের কোশ্চেন। এই যে পথের শরীরের কাটা, এইটা আমাদের আফাস রে চেনো তোমরা? ডক্টর আফাজউদ্দিন আহমেদ, ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন তখন। এই ভদ্রলোক কি করছে, সেনাবাহিনীদেরকে বলে যে সারা বাংলাদেশের সব স্কুল কলেজের শহীদ মিনারগুলোকে গুড়িয়ে দেন, এগুলোর দরকার নাই। তো কি করছে, বলছে এগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা। হ্যাঁ আসেন, তাহলে এইটাও তো টেক্সট বুক থেকে আসছে। এরপরে আসলে বিপুল এ পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ? ক্রিয়া বিশেষণ পদ। স্যার রানাকে দিয়ে একটু পানি পাঠিয়ে। স্যার 9:30টার ক্লাসে দেখি আমি ঢুকবো, শর্টকাট শেষ করে দিচ্ছি। ওকে ঠিক আছে। এরপরে দেখো বিপুল এ পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ, কতটুকু হলো ক্রিয়া বিশেষণ, এইটা ধরো গ্রামার থেকে আসছে। এরপরে আসো, যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি কি বলেন? চলন সই, বিনু দাদার বিখ্যাত কথা। এইটা হলো সাধারণ একটি বর্তমান। ওকে, এইটা তোমার ধরো টেক্সট বুককে ঘুরিয়ে পেঁচিয়ে গ্রামাটিক্যাল কোশ্চেন হয়েছে। নেকলেস গল্পে উল্লেখিত স্যাটিন মূলত কি? এইটা আমি কত স্টুডেন্টদের পড়ালাম রে। এটা হলো রেশমি বস্ত্র, এটা একদম টেক্সট বুক থেকে কোশ্চেন হয়েছে। তোমরা যদি নেকলেস গল্পটা খোলো, একদম লাস্ট পেজে গিয়ে দেখবা শব্দ অর্থ আছে 6-7টা। সেই 6-7টা শব্দ অর্থের ভিতরে এইটা দেওয়া আছে যে স্যাটিন অর্থ কি। স্যাটিন অর্থ কি বলো দেখি? স্যাটিন অর্থ হলো তোমার রেশমি বস্ত্র। 12 নাম্বার কোশ্চেন ছিল। কোনটি শুদ্ধ নয়? সেটা হলো এই যে মরিচিকা, মরিচিকাটা শুদ্ধ নয়, এটা উল্টো হবে। বি প্রকর্ষের উদাহরণ কোনটি? এই টপিকটা নতুন। তাহলে তোমরা এইচএসসি তে উঠে বেশ কিছু টপিক নতুন পাবা গ্রামারে, যেগুলো থেকে প্রশ্ন হয়। যেমন ধ্বনি পরিবর্তনটা পাবা, তারপরে আর কি পাবা? আবিধানিক ক্রম অনুসারে সাজানোটা পাবা। এখানে হচ্ছে তুর্ক থেকে তুর্ক, খুব সহজ টপিক, খুবই সহজ। তুমি যে জাস্ট লেগে থাকো, তোমার ঢাবির অ্যাডমিশনের যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে তোমাকে 7 থেকে 8টা ক্লাসে কমপ্লিট করে দেওয়া পসিবল। আমরা তো আমাদের পেইড ব্যাচের জন্য আমি লেকচার শিট রাখছি হলো 30টা লেকচার শিট আমি অলরেডি আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিছি, আমি তোমাদেরকেও দিয়ে দিব। তোমরা যারা পেইড ব্যাচে নেই তোমাদেরকে আমি কিছু কিছু লেকচার শিট দিয়ে দেবো। আমি যদি একটু জাস্ট দেখাই দিই, তোমরা মাইন্ড করিও না, আমি আচ্ছা থাক এখন দেখাবো না ভাই, এইটা আমার নিজের আদর্শের পরিপন্থী, কারণ আমি দেখাইতে গেলে তোমরা ভাববা ভাইয়া কোম্পানির প্রচার করতে আসছেন। আমি ক্লাস শেষে দেখাই দিব, হ্যাঁ কিছু লেকচার শিট দেখাই দিব, কারণ আমাদের ওয়েবসাইটে যারা পেইড ব্যাচে ছিল আমি অলরেডি 30টা লেকচার শিট আজকে আমি আপলোড করে দিছি, ক্লাসে ঢোকার আগে আপলোড হয়ে গেছে। তোমরা ওই 30টা লেকচার শিট পিডিএফ প্রিন্ট করে নিবা। তো ওইখানে 30টা টপিক ক্লাসের ভিতরে আমি গ্রামাটিক্যাল ক্লাস দিয়েছি ধরো 10-12টার মতো। তো আমার সর্বোচ্চ 1 মাস লাগবে, আমি তোমাকে সবগুলো গ্রামাটিক্যাল টপিক শেষ করে দেবো। আর যারা ফ্রি কোর্সে আছো তোমাদেরও চিন্তা নাই, আমরা তোমাদেরকে ফ্রিতেও অনেকগুলো টপিক কভার করে দেবো ইনশাল্লাহ। তাহলে এই যে এইটা কি ছিল? এটা ছিল হচ্ছে কোন শব্দটিতে খালতি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে। এই যে অজানা,
অঘ ওয়াজ ওয়ানা আর আন আব ইতি উন কদ কো নি পাতি বি ভর রাম শশা সুহা, এগুলো কি? এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। তারপর আমরা পড়েছি না তৎসম উপসর্গগুলো, প্র পরা অপসমনী অনু অব নির্দুর্বি অধিশ উৎপরি প্রতিয়তি অভিয়পি উপা। এই যে আমরা এইভাবে পড়েছি, নিমফিবিদর কার্বতনা কম ভরবে, এইটা হচ্ছে ফার্সি উপসর্গ। এইগুলো না মানে বিভিন্ন গানে গানে টেকনিকে তোমরা মুখস্থ করে ফেলবা। অ্যাডমিশনে যা ব্যাকরণ আসে খুবই সহজ ব্যাকরণ, তোমার জাস্ট ডেডিকেশন দিয়ে আলাদা আলাদা করে ভাগ করে ফেলতে হবে যে কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে, কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে না। আমার হাসনাত ভাইয়ের একটা বিখ্যাত কথা আমার খুব মনে পড়ে। আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আমি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কাছে ইংরেজি পড়তাম। তো আমার এখনো মনে আছে ভাইয়া আমাকে এই কথাটা বলতো, এবং এখনো উনি সব ক্লাসে একটা কথা বলে, আমি নিজে আমার স্টুডেন্টদের বলি যে অ্যাডমিশনের জন্য কিছু কিছু টপিকের সবগুলো পড়তে হবে, আর সবগুলো টপিকের কিছু কিছু পড়তে হবে, মানে সবগুলো পড়ার দরকার নাই। বাট যারা বোঝে না, মনে করো আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমি পুরো বই কাভার করে ফেলবো, ও পরীক্ষায় ডাব্বা মারবে। ঠিক আছে, আসো তাহলে আমি কিন্তু মোটামুটি একটা তোমাদের দেখায় ফেলাম। আমি 2 বছরেরটা দেখিয়েছি। ভেরি সরি, আমার 10 সেকেন্ড লাগবে, জাস্ট একটা কল, খুব ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলো। হ্যাঁ আসছে, আমি ক্লাসটা লাইভ থেকে বের হয়ে দিচ্ছি, আসছে, আমি নিজেও দেখছি মেসেজ। আমি লাইভটা শেষ করে দিচ্ছি 15 মিনিট পর। ওকে। এই আচ্ছা, ঠিক আছে, আমার ফ্যামিলি থেকে ফোন করছিল আর কি, আমার আম্মু ফোন করছিল, ছোট বোন। তাহলে দেখো তোমার আচ্ছা তোমরা মাইন্ড করে না, আর কয়েক সেকেন্ডে নেব। আমার ওই মেসেজটা আর কি, আমার ছোট বোনের একটা মেসেজ আসছে, ও আবার কলেজ চয়েস দিছে, তো এটা আমি না পাঠাইলেও আবার কান্নাকাটি করতেছে। ও খোদা। আচ্ছা এই ফোনে ওকে। তাহলে তোমরা দেখো ভাইয়া, তোমরা একটুখানি কমেন্টে জানাও তো তোমাদের কনফিডেন্সটা কিছুটা বাড়তেছে কিনা, তোমাদের হতাশা কাটতেছে কিনা। মানে তোমরা যে ভয় পাচ্ছিলা যে অ্যাডমিশন টেস্টে খুব কঠিন জায়গা থেকে কোশ্চেন হবে, কঠিন টপিক থেকে কোশ্চেন হবে, এই ভয়টা তোমাদের কাটছে কিনা একটু আমাদের জানাও তো ভাইয়া, একটু বলো তো, আমি তোমাদের একটু কমেন্টগুলো একটু দেখি। ওকে, একটু বলো, আমি একটু তোমাদের কমেন্টগুলো নেব, তারপরে আমি আজকে আরো একটু টপিকের ভিতর প্রবেশ করব। তোমরা না ক্লাসটাকে একটু, ভাইয়া নেকলেস আমাদের সিলেবাসে ছিল না, নো প্রবলেম। ভাইয়া মনে হইতেছে সং বলতেছে, এই কোনটা সং বললাম রে ভাইয়া? পিডিএফ কেমনে কই থেকে নেব? দিয়ে দেবো তোমাদেরকে, একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করিয়েছি, তোমরা দেখেছো, সেখানে 10,000 স্টুডেন্ট যুক্ত হয়েছে অলরেডি। এই প্রাইভেট গ্রুপটার একটা মজার কাহিনী আছে, এটা অনেকেই বুঝবে না, কারণ আমরা তো এডুকেটমের পেজ থেকে অনেকগুলো কোর্স চালাচ্ছি অ্যাট এ টাইম। আমাদের এইচএসসি 26-এর কোর্স চলতেছে, এইচএসসি 27-এর কোর্স চলতেছে, পেইড ব্যাচের আরো অনলাইন মাদ্রাসার কোর্স চলতেছে। তো শুধু তোমাদেরকে প্রায়োরিটি দিই এমন একটা প্রাইভেট গ্রুপ যুক্ত করা হয়েছে, যে গ্রুপে আমরা আমাদের পিডিএফ গুলো দেবো, আমরা সিরিয়াল অনুযায়ী সবগুলো বিভিন্ন ট্রিক্সের ভিডিওগুলো দিয়ে দেবো। ওই প্রাইভেট গ্রুপটাতেই তোমরা পরবর্তীতে পিডিএফ গুলো পেয়ে যাবা, প্যারা নিও না। আচ্ছা ভাইয়া, কোথায় ভাইয়া? আচ্ছা এ ইউনিটের প্রিপারেশন নিতেছি, এই ক্লাস কি হেল্পফুল হবে? ভাইয়া এ ইউনিটের জন্য এই ক্লাস না, এই ক্লাসটা বি ইউনিটের জন্য, মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য। ওকে আসো। আচ্ছা এরপরের আর একটা বিশ্ববিদ্যালয় একটু দেখাই, তারপরে আমি আবার এদিকে ফিরে আসবো তোমাকে। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর চেতনার রং কি? লাল। মজার ব্যাপার কি জানো, এই প্রশ্নটা কোন বছর, এটা দিয়ে তো মনে হয় আমি পরীক্ষা দিছি। ইয়েস, 22-র সেশনের প্রশ্ন। আমি আমার বন্ধুর সাথে, আমরা আমার বাসা হলো তোমার নিকুঞ্জ, তো নিকুঞ্জ থেকে আমরা যখন খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে উঠে আমরা ওই বনানীর ভিতর দিয়ে আসতেছিলাম ফ্লাইওভারের উপর দিয়ে, তখন দেখতেছিলাম আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল ইমরান। মজার কাহিনীটা শোনো, এটা যেহেতু আমার নিজের পরীক্ষার প্রশ্ন, মানে আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য কাহিনী, তো আমি সেই দিন পড়ে আসতেছিলাম যে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। তো ওই তুমি যখন ওই কুড়িল ফ্লাইওভারের ওইখান দিয়ে আসবা, সরি বনানী ফ্লাইওভারের ওখানে থাকবা, তখন দেখবা দুই পাশে হচ্ছে তোমার ক্যান্টনমেন্ট, এবং ক্যান্টনমেন্টের ভিতরে আমি কৃষ্ণচূড়া ফুল গাছ দেখতেছিলাম।
তোমার ফ্রেন্ডে বলতেছিলাম, বন্ধু এই যে কৃষ্ণচূড়া ফুল, এই ফুলটাই আজকে পরীক্ষা চলে আসবে, তুমি দেখিও। আমি মজা করে বলতেছিলাম যে ফুলটা একটু জানালা দেয় দেখ, শুধু মন খারাপ করে থাকিস না, দেখবে আজকে এটা পরীক্ষা চলে আসবে যে 21-এর কৃষ্ণচূড়া, মানে আমাদের চেতনা কি, তখন তুমি বলবা 21-এর কৃষ্ণচূড়া। যদি রং চাই তাহলে লাল দিবা। হলে ঢুকে দেখি ফার্স্ট কোশ্চেন এইটা। আমি কই আই হাই, আমি তো ছোটখাটো জ্যোতিষ হয়ে গেছি, আমি তো আংটি বিক্রি করতে পারবো অষ্টধাতুর। দেখো তাহলে ফেব্রুয়ারি 1969 কবিতায় চেতনার রং কি? লাল। এটা কিন্তু বই থেকে তুলে দিছে, এটা পারার জন্য কোনো গ্রামার জানার দরকার নাই, কমন পেয়ে গেছো। নেক্সটে আসো। কেন কবি আজ এমন উন্মনা তুমি, এ পৃথিবীর অনেকেরই প্রিয়জন হারিয়ে যায়, অনেকজন আপনজন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রী মারা যায়, বাবা মা মারা যায়, আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলে, কই তারা তেমন উন্মনা হয়ে থাকে না, বসন্ত আসলো তুমি বন্দনা না করে কিরকম উন্মনা হয়ে আছে। এই যে উন্মনা, এই উন্মনাটা এসেছে উৎমনা থেকে। উৎ মানে কি? মানে তোমার মন যেন কেমন ঘুরে বেড়াচ্ছে, তোমার মনটা স্থির নেই, অস্থির হয়ে আছে। তাহলে ঘুরে বেড়াচ্ছে মানে কি? এই মনটা হচ্ছে বাহিরে আছে। উৎ কোন শব্দ এসেছে? উৎ এসেছে বাহির শব্দ থেকে। এরপরে আসো, কোনটি শুদ্ধ নয়? এখানে সবগুলো সঠিক। মজার ব্যাপার, তুমি যখন শব্দ অর্থগুলো দেখবা, শব্দ অর্থগুলো দেখলেও তুমি এটা ঠিক করে ফেলতে পারবা। জাদ্রেল, আমি এই গত সপ্তাহে পড়াছিলাম যে আমরা বলি না জেনারেল, জেনারেল, জেনারেল শব্দ থেকে এসেছে জাদ্রেল। তুমি অপরিচিতা গল্পে আরেকটা জিনিস পাবা, এটা তাহলে কই থেকে আসছে? জেনারেল তো ইংরেজি শব্দ না, জাদ্রেল কই থেকে আসছে? জেনারেল থেকে, জেনারেল সাহেব। আর একটা শব্দ অপরিচিতা গল্পে আছে, সেটা হলো আদারলি। হ্যাঁ, আদারলি আছে না, আদারলি সহ উঠলো, তো ওইটাও কি? এটা হচ্ছে অন্য অন্যদেরকে নিয়ে, এটাও কিন্তু একটা ইংরেজি শব্দ। তাহলে জাদ্রেল মানে কি? জেনারেল। এটা একটা ইংরেজি ভাষার শব্দ, এটাও আমার কমন এসেছিল। সমযোগ চয়, সঞ্চয়, এখানে মটা, মটা রূপান্তরিত হয়ে ইয় হয়ে চ ধ্বনিকে কি বলা হয়? এটাকে বলা হয় কি? তালব্য। এই যে চ, চটা কি ধ্বনি? তালব্য ধ্বনি। চ ছ জ ঝ ইয়, এগুলোকে কি বলা হয়? তালব্য ধ্বনি বলা হয় না? তালব্য ধ্বনি। তো এটা কে না পারে রে? এটা তো 6-7 এর বাচ্চারাও পারে। এই যে আমরা একটা ঘর আঁকি না, যে কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, তারপর কি করে মূর্ধন্য ধ্বনি, যেটা মূর্ধা থেকে হয়, দন্তন্য ধ্বনি, দন্তধ্বনি, ঠোঁট থেকে হলে ওষ্ঠধ্বনি, প ফ ব ভ ম, ক খ গ ঘ ম কি বলি? কণ্ঠধ্বনি। ক খ গ ঘ ম কে কি বলা হয়? কণ্ঠধ্বনি। চ ছ জ ঝ ইয় কে কি বলা হয়? তালব্য ধ্বনি। এই যে চ আছে, কি হবে রে? চ তো তালব্য ধ্বনি হবে। তোমরা এই যে বর্গ পড়ছো না, চ ছ জ ঝ ইয়, তারপরে কি? ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এটা কি হবে? মূর্ধধ্বনি। তারপরে ত থ দ ধ দন্ত ন, কি হবে? দন্তধ্বনি। প ফ ব ভ ম, এই যে ওষ্ঠ থেকে হচ্ছে ওষ্ঠধ্বনি। তো এইটা কে না পারে বলো? এটা কি খুব কঠিন গ্রামার থেকে আসছে, মানে এমন কঠিন গ্রামার যে বিশেষ ক্যাডার না হলে পারবে না। দেখো এরপরে আসো, পর্বত শব্দের সমর্থক শব্দ নয় কোন? পর্বত শব্দের সমর্থক শব্দ নয় হলো মেদিনী। তাহলে কি হবে? এটা হলো পর্বত শব্দের সমর্থক শব্দ না। তাহলে তোমাকে বিরোচন পারতে হবে। এই যে বললাম না, ঢাবিতে চান্স পাওয়ার জন্য শুধু ব্যাকরণে বস হলে হবে না, শুধু ব্যাকরণ থেকে 5টা মার্কের কোশ্চেন হতে পারে। শুধু টেক্সট বুকের বস হলে তুমি এখানে 5, 6 বা 7 মার্ক কমন পেতে পারো। আর তুমি যদি বিরোচন পারো তাহলে এখানে তুমি 4 বা 3 মার্কস কমন পেতে পারো, কখনো কখনো 5 মার্কসও চলে আসে। তাহলে 15 মার্কস কিন্তু তোমাকে ঢাবিতে পড়ার জন্য ব্যালেন্স করে, নট অনলি ঢাবি, সকল ইউনিভার্সিটির জন্য, জিএসটিতে পড়ো, চবিতে পড়ো, রাবিতে পড়ো, জবিতে পড়ো, জাবি, যে কোনো জায়গায়, সব জায়গার জন্য অ্যাডমিশন টেস্টে মূলত ব্যালেন্স কোশ্চেন করা হয় সব টপিক থেকে। এই যে আবিধানিক ক্রম, ও মাই গড, তার মানে লাস্ট 3 বছরে প্রত্যেক বছর এই টপিক থেকে প্রশ্ন আসছে। বাট এটা জানার জন্য কি করা লাগবে? জাস্ট জানতে হবে যে কোনটার পরে কোনটা, সে কর পরে খ, খর পরে গ, গর পরে ঘ, ঘর পরে উম, তারপরে চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্ত, এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালগুলো জানলে তুমি পেরে যাবে এটা। তারপরে স্বরবর্ণের সিরিয়াল জানতে হবে। এখানে দেখো সঠিক আছে কোনটা, সঠিক নাই কেন, এটাও আমার হয়েছিল। আমার ঢাবি, এটা যেহেতু আমার অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, আমার নিজের এটাও হয়েছিল, আমার মনে আছে। আরে মশা ডিস্টার্ব করিস না ভাই। দেখো এখানে আশা, আলো, আসমান, প্রবলেমটা কোথায় ভাইয়া? প্রবলেমটা হলো এই যে আশা, আলো, আসমান, এখানে কিন্তু সবগুলো ঠিক আছে, বাট এর পরের গুলো কিন্তু সিরিয়াল অনুযায়ী হয়নি। সিরিয়াল অনুযায়ী হয়েছে? হয়নি। আচ্ছা, এরপরে আসো তোমার অনেক, অতিশয়, অনাবিল, তারপর কি এসেছে? এটাও হয়নি সিরিয়াল অনুযায়ী। সিরিয়াল অনুযায়ী হয়েছে কোনটা সেটা একটু দেখি আমরা। সিরিয়াল অনুযায়ী হয়েছে এইটা, যে উচ্চ, উঠ, উঠতি। এই যে
হ্রস্ব উকারের পরে কি এসেছে? চ। আচ্ছা, ট কি চর পরে না আগে? দেখো তো, ট কিন্তু চ এর পরে। চ ছ জ ছ ইউ, তারপরে কি আছে? ট ঠ ড ঢ মূর্ধন্য ন। তার মানে চ পরে হলো ট। আচ্ছা, টর পরে ঠ কিনা দেখো তো, নাকি ঠর আগে? টর পরে ঠ, তার মানে চর পরে ট, টর পরে ঠ, সিরিয়াল মিলছে, এটাই রাইট আনসার। এটা কিন্তু খুব সহজ, বাট প্রত্যেক বছর ঢাবিতে একটা মার্ক আসে। মনে রাখবা, অ্যাডমিশন টেস্টে 0.25 এর জন্য তোমার সিরিয়াল কয়েকশো পিছনে চলে যাবে। 0.25 এর জন্য দেখবা তোমার সিরিয়াল ওর থেকে 500 জন পিছিয়ে গেছে, 700 জন পিছিয়ে গেছে। ঢাবিতে তোমরা যারা পিওর মানবিক, মানে 100% পিওর মানবিক, তোমাদের জন্য সিট আছে 1700টা। এই 1700 সিটের ভিতরে তোমার 1300 পর্যন্ত চান্স পাবা। ভাই বাকি 500 কই? বাকি 500 কোটার জন্য। ওয়ার্ড কোটা থেকে আসে, বিভিন্ন কোটা আছে, কোটাগুলো থেকে এই যে তোমার বিভিন্ন কোটা থেকে বাকি প্রায় 400-500 স্টুডেন্টের মতো চান্স পেয়ে যায়। তো এই জন্য তোমাকে যদি 1300-র মধ্যে থাকতে হয়, এই 0.25 এর অনেক দাম। 0.25 এক মার্কের জন্য তোমার সিরিয়াল চলে যাবে, দেখবা যে 1000 খানিক পিছনে, এক মার্কের জন্য। তো সেই জন্য একটা এমসিকিউ এর অনেক অনেক দাম। একটা এমসিকিউ তোমাকে চান্স পাইয়ে দিতে পারে, জাস্ট একটা এমসিকিউ। আসো, বতর দিনে মগরা মগরা ধান আসে, এই যে স্ফীত হরফ, এই যে মগরা মগরা, এই মগরা মগরা দিয়ে কি বুঝিয়েছে? মগরা মগরা মূলত একটি ধনাত্মক অব্যয়। যখন তোমরা অব্যয় পড়বা, আমরা ডিপলি পড়ালে এটা পেরে যাবা। শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এটা হলো খনার বছর। এটা কি? একটি খনার বছর। এটাও কিন্তু টেক্সট বুক থেকে আসছে, কোনো ব্যাকরণ থেকে আসে নাই। আসো, কপিরাইট, এটা খুব কঠিন প্রশ্ন, তাই না? কপিরাইট এর পারিভাষিক শব্দ কি? তো পারিভাষিক শব্দ তোমরা এইচএসসি তাই পড়ছো। এটার নাম কি? এটা হলো বিরোচন। ওই যে বললাম না, বিরোচন থেকে 5 মার্কসের কোশ্চেন হবে। এটা হলো বিরোচন পার্ট। বিরোচন থেকে প্রশ্ন আসে গ্রন্থ সত্য। আউলিয়া চাঁদ, এটা বাগধারা থেকে আসছে। আউলিয়া চাঁদ মানে কি? বিচলিত ব্যক্তি। আউলিয়া চাঁদ অর্থ কি ভাইয়া? বিচলিত ব্যক্তি। এটাও এসেছে বাগধারা থেকে। কমেন্ট করতে করতে হাঁপাইয়া গেলাম। আফরিন রোজ, কি বলছো ভাইয়া? বই, ভাইয়া বই, কোন বই কিনবো, কি করব প্লিজ সাজেস্ট করেন। বাপ একটু থাকো প্লিজ। 21 বাজে তো, 9টা 30-এ, ও সরি 8টা 30, ও প্যারা নাই, আমি ক্লাস আরো লেন্দি করবো, 9টা পর্যন্ত চালাই। ওকে, কিছু মনে করিও না, 9টা পর্যন্ত চালাই, সমস্যা নেই। আমি আরো 30 মিনিটের মতো আছি। তোমাকে আমি এটা শেষে বলে দিয়ে যাবো বই সম্পর্কে। ওই যে বললাম না, বাজারের যে কোনো প্রকাশনীর একটা বই কেন, আমি নির্দিষ্ট কোনো প্রকাশনীর নাম না বলি, বাট একাধিক প্রকাশনীর বই কিনে প্রেসার বৃদ্ধি করিও না। আমার এক ফ্রেন্ডের টেবিল ভর্তি বই ছিল, বাট আল্লাহর বান্দা ভিতরে ঢুকাইতে পারে নাই, মাথার ভিতরে নিতে পারে নাই, খালি টেবিলেই সাজায় রাখছে সুন্দর সুন্দর প্রকাশনী। ওর রুমে গেলে শরীরের ভিতরে একটা ভাব আসে, মনে হয় একটা অ্যাডমিশন যোদ্ধার টেবিলে আসছি। এ সত্যিকারের যোদ্ধা। আমি কি এর যোদ্ধা? আমার টেবিলে 8-10টা বই পড়ে আছে, আর ওর টেবিলে বিশাল বড় বড় 2-3টা হিমালয় পর্বত বানায় রাখছে বই দিয়ে। আরে বাবা, এটা তো তোমার ব্রেনে নেগেটিভ ইফেক্ট ফেলে। তুমি যখন 4টা প্রকাশনীর বই টেবিল সাজায় রাখছো, সেট বাই সেট, শুধু বই আর বই, তখন তোমার ব্রেনে ক্ষতি করবে আরো। ওই প্রেসারেই তুমি পড়তে পারবা না। এই জন্য চেষ্টা করবা বই কম কিনতে, বাট যেটাই কিনবা সেটার বস হয়ে যাও। সেইটাকে যখন 3-4 বার রিভিশন করে কাভার করে ফেলবা, তারপরে গিয়ে তুমি অন্যান্য বই কেনো। বাট একটা বই কিনবা, সেটা কাভার করে নেক্সট বই যাবা। আর তারপরে যদি মনে হয় সর্বোচ্চ 2টা প্রকাশনীর রাখতে পারো, বাট প্লিজ বেশি বেশি বই কিনবা না তোমরা। কারণ বই কিনে তোমাদের কাছে মনে হতে পারে, আরে যদি ঢাবিতে চান্স পেয়ে যায়, এইসব টাকা পয়সা কোনো ব্যাপার আমার কাছে, কিনলাম না, হয় 5,000 টাকার বই কিনলাম, তাতে কি হয়েছে? 5,000 টাকা কোনো টাকাই না। একটা সিট পেয়ে গেলে লাখ লাখ টাকার সম্পদ পেয়ে গেলাম। আরে বাবা, এটা 5,000 টাকার বিষয় না, এখানে সাইকোলজিক্যাল গেম। তোমার কি মনে হয় এই যে 1,20,000 30,000 স্টুডেন্ট পরীক্ষা দেবে, এই 1,20,000 30,000 স্টুডেন্টের ভিতরে A+ পাওয়া, ডাবল A+ পাওয়া আছে 70-80,000। 1,20,000-এর ভিতরে অ্যাটলিস্ট 80,000 স্টুডেন্ট আছে যারা হচ্ছে A+ পাওয়া, ডাবল গোল্ডেন A+ পাওয়া। বাট এই চান্স পাই কয়জন? চান্স পাবে হচ্ছে তোমার 3,000 মানবিক বিভাগ পরিবর্তন থেকে। তো বাকি সবাই কি গাধা? সবাই মেধাবী, বাট যার স্ট্র্যাটেজি যত স্মার্ট, যার ব্রেনকে যত স্মার্টলি সাজাইতে পারছে, সেই চান্সটা পাবে। এরপরে কি আসছে? অব্যয়ভাব সমাসের উদাহরণ। ওকে, অব্যয় কি? এই যে যথা, একটি অব্যয় চলে আসছে।
এরপরে আসো, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইতিহাসবেত্তা। এই টাইপের কোশ্চেন এ পর্যন্ত 4 থেকে 5 বার আসছে, জাস্ট লাস্ট 8-10 বছরে। লাস্ট 10 বছরে এই টাইপের কোশ্চেন কয়বার আসছে? 4 থেকে 5 বার আসছে। ইতিহাসবেত্তা কোনটা, ঐতিহাসিক কোনটা? আচ্ছা, লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে কাকে? মজিদকে। এবং মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত হচ্ছে অন্তিম প্রচেষ্টার প্রতীক। শোনো, অ্যাডমিশন টেস্ট নিয়ে তো অনেকগুলো ক্লাস নেব, এক এক ক্লাসে এক একটা ট্রিক শিখিয়ে দেবো। আজকের ক্লাসে জাস্ট এইটুকু বলতেছি যে তোমরা এই কোশ্চেন ব্যাংকগুলো কিন্তু আমি আবার সলভ করাবো। যে আজকে যতগুলো দেখাচ্ছি আমি আগামী ক্লাসে এই প্রত্যেকটা ব্যাখ্যা করে করে তোমাদেরকে আমি সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করে করে সলভ করবো। তোমরা ভাবিও না ভাইয়া আসবে, গল্প করবে, নিজের কোম্পানির প্রচার করবে, চলে যাবে। নো, আমি একবার আমার ওয়েবসাইটে দেখাইতেও গিয়েছিলাম, ঠাস করে বের হয়ে আসছি যে না, তোমাদের যদি বিন্দুমাত্র মনে হয় ভাই এখানে কোর্স বিক্রি করতে আসে, তাহলে আমি তোমার এটা পড়াবো না। কারণ আমি তোমাকে এটা গিফট কোর্স, আমি তোমার সম্পূর্ণটা মান নিশ্চিত করেই পড়াবো। আর যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছে, আমরা ওই যে 1000 জন স্টুডেন্ট নিতে চেয়েছি, যে আমাদের ব্যাচের নাম হলো সুপার 1000। আমরা প্রথম 1000 জনকে বাংলাদেশের কোনো না কোনো একটা ভার্সিটির চান্স পাইয়ে দেবো। অলরেডি যে আমাদের ওয়েবসাইটের কাজ শুরু হয়ে গেছে, সেখানে আমি প্রায় 30টার মতো লেকচার সেটা অলরেডি আপলোডও করে দিছি। এবং ক্লাসগুলো শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে, মানে আরো 10 দিন পর থেকে আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু করব। বাট এর মধ্যে আমরা বেশ কিছু ওয়ার্ম আপ ক্লাস নিচ্ছি, যার মাধ্যমে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করতেছি। আর আমাদের ওই বি ইউনিট মানবিক এবং বিভাগ পরিবর্তনের কোর্সে যারা যারা ইডুকাটম স্কুলের কোর্স পারচেস করবে, তাদেরকে, আমাদের তো এই কোর্সটা শুরু হচ্ছে মূলত ঢাবিকে কেন্দ্র করে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিশ্চিত করা। আমাদের প্রত্যেকজন ইনস্ট্রাক্টর ঢাবির, আমি ঢাবির, আমাদের ইংরেজি টিচার, ল ডিপার্টমেন্টের জাওয়াত স্যার, আমাদের সানি স্যার, আমাদের তন্নি আপু, প্রত্যেককে ঢাবির। আমাদের ফার্স্ট টার্গেট ঢাবির আগ পর্যন্ত এবং বিইউপির আগ পর্যন্ত সবার প্রথমে পরীক্ষা হবে বিইউপির পরীক্ষার আগে আমরা বিইউপির জন্য স্পেশাল ক্লাস নেব। তারপরে ঢাবির পরীক্ষা পর্যন্ত শুধু ঢাবির স্ট্র্যাটেজিতে পড়াবো। যে ঢাবির পরীক্ষা হয়ে যাবে, আমরা প্রত্যেকজন স্টুডেন্টকে আমরা চিটাং ইউনিভার্সিটির জন্য পড়াবো, আমরা রাজশাহী ইউনিভার্সিটির জন্য পড়াবো, জিএসটির জন্য পড়াবো, জগন্নাথ জাহাঙ্গীরনগর। কোনো ইউনিভার্সিটির জন্য আলাদা কোনো কোর্স আমরা লঞ্চ করব না। এই একটা কোর্সের মধ্যে আমাদের স্টুডেন্টদের আমরা শেষ পর্যন্ত সার্ভিস দেব। হয়তো আমাদের কোর্স প্রাইসটা হচ্ছে 3500 টাকার মতো, অফারে এখন 1500 টাকার থেকে 2000 টাকার মধ্যে একটা অ্যামাউন্টে ভর্তি হওয়া যাচ্ছে। তোমরা যদি কেউ এখনো ভর্তি না হয়ে থাকো, চাইলে ভর্তি হতে পারো, না হলেও প্যারা নাই, আমরা তোমাদেরকে ফ্রিতে গাইডলাইন দিব। ওকে? আর যারা আমাদের সাথে ভর্তি হবে তাদেরকে আমরা প্রায় 150টা প্লাস শুধু আমরা পেইড ক্লাস দেবো তাদেরকে, যেইখানে অফলাইন কোচিং গুলোতে তুমি 12টা করে ক্লাস পাবা। 12টা বাংলা ক্লাস, 12টা জিকে ক্লাস, 12টা ইংলিশ ক্লাস পাবা। আমরা সেখানে তোমাদেরকে কতগুলো ক্লাস দেব? পার সাবজেক্টে প্রায় 45 থেকে 50টা করে ক্লাস দেব প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তো যাই হোক, তোমরা যারা যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। চলো, আমি প্রশ্নগুলো প্রাথমিকভাবে দেখালাম, এবার আবার একটু এই মান বন্টনে চলে আসি। ভাইয়া, ঢাবিতে চান্স পাওয়ার জন্য এখন থেকে কিভাবে তোমরা প্রিপারেশনটা শুরু করবা, কতটা স্মার্টলি নিজেদেরকে এখন থেকে গুছিয়ে রাখবা, সেটা একটুখানি শুরু থেকে একটু বলে দিই। তোমরা নোট করো, প্রত্যেককে খাতা কলম নিয়ে বসো। আমার পেজের রিচ বাড়বে, তুমি কমেন্ট করবা, কমেন্টে আমার রিচ বাড়বে, আমার এটা দরকার নাই। তুমি উপকৃত হও। তুমি যেন আগামী 6 মাস পরে ঢাবি ক্যাম্পাসে এসে কলা ভবন থেকে বের হয়ে নোমান ভাইয়ের সাথে যেন দেখা হয়। আমরা তো এই ক্যাম্পাসেই ক্লাস করি, আমি মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি। আমার সেকেন্ড ইয়ার শেষ হলো, 4th সেমিস্টার শেষ হলো। গতকাল আমার ভাইবা ছিল, তোমরা হয়তো জানো। আমি আগামী সপ্তাহ থেকে আমার 3rd ইয়ারের ক্লাস শুরু হবে। তো যেহেতু ভাইয়া ক্যাম্পাসে আরো 3-4 বছর পড়বো, তোমাদের সাথে রেগুলার দেখা হবে। তো তোমাদের অনেকেই এখানে ক্লাস করতেছো যারা হয়তো আমার ক্যাম্পাসের জুনিয়র হয়ে যাবা আর 3-4 মাস পরে। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। তোমাদের যেগুলো বলি মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, প্রত্যেকে খাতা কলম নাও, খাতা কলম নিয়ে এই কথাগুলো নোট করবা, যেটা যেটা মনে হবে নোট করার মতো নোট করবা। একদম ফার্স্ট থেকে বলি, ঢাবিতে চান্স পাওয়ার জন্য অনেক বেশি পড়তে হয় না। তোমাকে 18 ঘন্টা 20 ঘন্টা পড়ার দরকার নেই। তোমাকে যতটুকুই পড়ো, বেছে বেছে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে। মানে সব টপিকের সবটুকু পড়া যাবে না, কিছু কিছু টপিকের সবগুলো পড়তে হবে, আর সব টপিকের কিছু কিছু পড়তে হবে। তোমার প্রিপারেশনটা হতে হবে, স্ট্র্যাটেজিটা হতে হবে অনেক স্মার্ট। তোমাকে টপিক অ্যানালাইসিস করে করে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে, অপ্রয়োজনীয় টপিকগুলো বাদ দিতে হবে। শোনো, গুরুত্বপূর্ণ হলো তুমি কতটা পড়তেছো, সেটা গুরুত্বপূর্ণ না।
স্মার্টনেস কত বেশি পড়তেছো সেটাতে না, স্মার্টনেস হলো কত বেশি বাদ দিতে পারতেছো সেই জায়গাটাতে। বুঝতেছো কিনা? এটা হলো অ্যাডমিশন টেস্টের একটা টেকনিক, যে কে কত বেশি বুঝতেছে যে কোনটা বাদ দিতে হবে। কারণ গার্বেজ নেওয়া যাবে না তো, সবই ভালো জিনিস কিন্তু কোনো প্রয়োজনই নাই, এটা নেওয়ার দরকার আছে। আমি কি বললাম, আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে, মানে আগামী যে বাংলা ক্লাসটা হবে, আগামী বাংলা ক্লাস হবে কয় তারিখে? আজকে বুধবার না? আগামী বাংলা ক্লাসটা হবে তোমার সোমবারে। আমি প্রতি সোমবার এবং বুধবার, সোম এবং বুধবার এই 2 দিন আমি তোমাদের বাংলা পড়াবো। আর বাকি যে দিনগুলো আছে ওই দিনগুলো 2 দিন ইংলিশ ক্লাস হবে, 2 দিন জিকে ক্লাস হবে। আমি তোমাদের নেক্সট ক্লাসে 15টা টপিক এইখানে বোর্ডে লিখে দেব। ওই 15টা টপিক তোমরা খাতায় লিখে রাখবা। ওই 15টা টপিক থেকেই ঢাবির জন্য কাভার হবে। আর ওইখানে আমি অতিরিক্ত 6টা টপিক যুক্ত করে দিব তোমার চট্টগ্রামের জন্য, আর 5 কি 6টা টপিক যুক্ত করে দেব রাবির জন্য, আর জিএসটির জন্য 7-8টা টপিক দিয়ে দিব এই ঢাবির 15টার সাথে। কিন্তু ঢাবির জন্য 15টা গ্রামাটিক্যাল টপিক কাভার করলেই বস তোমার কাভার হয়ে যাবে। তাহলে আমি যেটা ফার্স্ট থেকে দেখাচ্ছিলাম যে তোমরা লেখো, এই কথাটা লেখো যে বাংলার 15 লিখে তুমি 3টা ভাগ করে ফেলো। যে 5 কিসে বলো তো? 5 মার্ক লেখো, এখানে লেখো 15 লেখে লেখো 5 5 5। এই 5-এর পাশে লেখা হচ্ছে ব্যাকরণ। আচ্ছা, এখানে আমি না লিখি, তোমরা লেখো। 5-এর পাশে লেখো ব্যাকরণ, 5-এর পাশে লিখবা কি? গদ্য পদ্য নাটক উপন্যাস। ওকে, মূল বই। তাহলে গদ্য পদ্য নাটক উপন্যাস বাংলা প্রথম পত্র সহপাঠ। এইখান থেকে কিন্তু আরেকটা মজার বিষয় আছে, 5 না, এখান থেকে 7 আসে। কি হয়? নাটক উপন্যাস থেকে মাস্ট 2টো কোশ্চেন থাকেই থাকে, প্রতি বছর থাকে। শুধু লাস্ট 2 বছরে একটু মানে কম বেশি হয়েছে, তাছাড়া লাস্ট 2 বছরের আগ পর্যন্ত প্রতি বছর। এবং ঢাবে কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দেয়, প্রতি বছর আপডেট করে, বাট টপিকগুলো সেম থাকে। তুমি যদি টপিকগুলো ধরতে পারো, তোমার কাছে ঢাবি দুধ ভাত। তাহলে দেখো 5 থেকে 7টা আসবে কই থেকে? মূল বই থেকে। আর এখানে 4টা লিখে রাখো বিরোচন অংশ থেকে। বিরোচন অংশ আমি তোমাদেরকে শিট দিয়ে দেবো। আমাদের পেইড বেসে অলরেডি আমরা এক কথায় প্রকাশের লেকচার শিট আমি দিয়ে দিছি, ওরা হয়তো পড়াও শুরু করে দিছো। তোমরা যারা আমাদের গিফট কোর্সে আছো তোমাদেরকেও আমরা কিছু কিছু পরীক্ষা নেব। আচ্ছা চলো, একটা কাজ করলে কেমন হয় বলো তো? আজকের ক্লাসে যদি, আচ্ছা থাক, আজকের ক্লাসের পরে না, আমরা নেক্সট ক্লাসের পরে তোমাদের পরীক্ষা নেব। এবং সেই পরীক্ষায় নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে 5 বছরের কোশ্চেন ব্যাংক সলভ করাবো। 5 বছর না, 3 বছরের সলভ করাই। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে 45টা এমসিকিউ সলভ করাবো 3 বছরের। এবং সেই জায়গা থেকে আমি যে তোমাদেরকে পড়াবো, টপিকগুলো বিশ্লেষণ করে করে পড়াবো, সেইটার উপর একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যারা টপ করবে তাদের জন্য আমরা এডুকাটমি স্কুলদের পক্ষ থেকে গিফট রাখবো। আমাদের এই পুরো 1 মাস ব্যাপী যতগুলো পরীক্ষা হবে সবগুলো পরীক্ষা মিলে আমরা একটা লিডার বোর্ড বানাবো। সেই লিডার বোর্ডে যারা টপ করবে প্রত্যেকের জন্য এডুকাটমির পক্ষ থেকে একটা গিফট প্যাক থাকবে, যার ভিতর কি কি থাকবে বলে দেবো। টি শার্ট থাকবে, মগ থাকবে, আরো কিছু বিষয় থাকবে যেটা আমি এখনই বলতেছি না। তবে জাস্ট দুটো বলে দিলাম। এডুকাটমি আমরা এটা বাজেট করে ফেলছি। আমি নিজে এডুকাটমির ডিরেক্টর, তো আমি আমার অন্যান্য ডিরেক্টরদের সাথে কথা বলে আমি বাজেট করে ফেলছি, বাজেট পাস করিয়েও ফেলছি আমার যিনি ফিনান্স অফিসার তার কাছ থেকে, যে আমরা স্টুডেন্টদেরকে এতগুলো পরীক্ষা নেব এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য আমরা এরকম টপ 10 যারা হবে শেষ পর্যন্ত, সে টপ 10 কে আমরা লিডার বোর্ডের টপ 10 যারা আমাদের এই গিফট ক্লাসগুলো টপ 10 থাকবে তাদেরকে আমরা গিফট পাঠাবো। আমাদের টি শার্ট, আমাদের মগ, এক একটা গিফট প্যাকের ভিতরে সবগুলো বিষয় থাকবে, প্রত্যেকটা গিফট প্যাকে। ঠিক আছে? তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা। এইটা লেখো যে তাহলে কি করতে হবে তোমাকে, খুব স্মার্টলি প্রত্যেকটা টপিকের ব্যালেন্স করে করে, প্রত্যেকটা ভাগে ব্যালেন্স করে করে পড়তে হবে। তুমি যখন ব্যালেন্স করে পড়তে পারবা তখন তুমি অনেক ভালো করতে পারবা। তাছাড়া তোমার ভিতর যদি এই ভাব গাম্ভীর্যতা চলে আসে যে আমি এইচএসসি তে জিপিএ 5 পাবো, আমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছি, ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছি, তোমার মতো হাজার হাজার ট্যালেন্ট ফুলে বৃত্তি পাওয়া স্টুডেন্ট আজকে রাস্তাঘাটে ঘুরে পারতেছে, ওরা কোথাও চান্স পায়নি। নিজের গর্ব অহংকার খুব খারাপ জিনিস, এটা থেকে একটু বেঁচে থাকতে হবে, একটু স্মার্টলি। তাহলে আজকের ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি যে ব্যাকরণ নিয়ে কোনো ভয় নেই। ব্যাকরণ থেকে প্রশ্ন আসে না বললেই চলে। 4-5টা প্রশ্ন আসে, তার ভিতরে একটা থেকে আবিধানিক ক্রম থেকে, ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন থাকে, পদ থেকে প্রশ্ন থাকে, শব্দ থেকে প্রশ্ন থাকে, সমাস থেকে প্রশ্ন থাকে। আমরা লাস্ট 3 বছরের প্রশ্নগুলোতে দেখলাম। আমি কিছু প্রশ্ন তোমাদের একটু দেখাই দেবো আবারও। তো তার মানে কি, তোমরা যদি এই 3টা ভাগে ভাগ করে ফেলতে পারো তাহলে তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। ভাইয়া বই পড়বো কোনগুলো? ফার্স্ট পেপারের জন্য
মূল বই দাগিয়ে দাগিয়ে ভাজা ভাজা করে ফেলতে হবে। বাজারের বইগুলোতে ভুল থাকতে পারে, বাট ফার্স্ট পেপার বইটা তোমার যে টেক্সট বুক, এটা হচ্ছে বাইবেল। এই বাইবেল অনুসরণ করতে হবে। এবার আসো ভাইয়া, তাহলে এই মূল বইটা ভাজা ভাজা করে ফেলবা, তারপরে পাশাপাশি যে কোনো একটা সহায়ক যে কোনো একটা গাইড বই রাখতেই পারো। সেকেন্ড পেপার কি করব, নবম দশম শ্রেণীর একটা বই, পুরাতন বই, নতুনটা না, পুরাতন বলতে 2021 সাল পর্যন্ত নবম দশম শ্রেণীর যে বইটা ছিল, কত সাল পর্যন্ত, 2021 সাল পর্যন্ত নবম দশম শ্রেণীর যে বই ছিল সেই বইটা তোমাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে সেই বইটা থেকে তোমাকে নিজের ব্যাকরণ সাইটের প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। এই যে উৎস শব্দগুলো আসে না, কোনটা ফার্সি শব্দ কোনটা আরবি শব্দ, যদি আমরা নেক্সট ক্লাস থেকে কোশ্চেন ব্যাংকগুলো সলভ করাবো, আজকের ক্লাসটা জাস্ট গাইডলাইন মূলক ছিল, তো সেখানে আমরা আরো সুন্দর করে দেখিয়ে দেবো তোমাকে প্রশ্ন বিশ্লেষণ করতে করতে যে এগুলো মূলত নবম দশম শ্রেণীর এই ব্যাকরণ বইটা থেকে হুবহু কমন চলে আসে। এবং নট অনলি অ্যাডমিশন, বিসিএস পর্যন্ত কমন পাবা। কোন বইটা, নতুনটা না কিন্তু, এখন যেটা চলতেছে সেটা না, 2021 সালের পরে কিন্তু চেঞ্জ করে দিছে নবম দশম শ্রেণীর বই। 21 সাল পর্যন্ত যেটা ছিল, মানে 20-21 সাল পর্যন্ত ওই বইটা ফলো করবা। আচ্ছা, এই দুটো গেল। আমি একটু তোমাদের কোশ্চেন নেব, আমি তোমাদের কোশ্চেন গুলো দেখে দেখে সেই অনুযায়ী তোমাদেরকে আমি একটু পড়াবো। অক্ষরপত্র, আচ্ছা হাসতেছো কেন? হ্যাঁ হাসতেছো কেন? আচ্ছা, শিবলি মজুমদার বলছে ভাইয়া আমি পেইড ব্যাচের, আমাদেরকে আপনার আজকের টি শার্টটা গিফট করবেন না, যেটা দিয়ে খেলছেন অনেক সুন্দর লাগছে। তোমার নামটা আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম। তুমি খুবই ভাগ্যবান শিবলি মজুমদার, তোমাকে আমি এই একটা টি শার্ট পাঠাবো। এই যে আমি আমার ফোনে স্ক্রিনশট দিয়ে রাখছি, ঠিক আছে, আমি তোমাকে এই টি শার্টটা পাঠাবো ইনশাল্লাহ। তুমি যেহেতু ভরা ক্লাসের ভিতর সবার সামনে বলছো, এই রেকর্ডটাও থাকবে, তুমি আমাকে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট পাঠাবে। ভাই আপনি আমাকে বলছিলেন পাঠাইতে, শিবলি মজুমদার আমি স্ক্রিনশট রাখলাম, তোমারে আমি আমাদের খেলার টি শার্টটাই পাঠাবো। কিন্তু শিবলি তোমার কিছু কাজ আছে, তোমার কিন্তু পরীক্ষায় টপ করতে হবে, ওকে? তোমাকে আমি খেলার টি শার্টটাই পাঠাবো, ওকে? এরপরে এসো ভাইয়া, সিলেট বিভাগের পড়াবেন না? এই বোকা, সিলেট বিভাগের কি পড়াবো রে? আলাদা আলাদা টপিক করে পড়ালে আমাদের বুঝতে মনে হয় আরো সুবিধা হবে ভাইয়া। অবশ্যই ভাইয়া, আমি না তোমাদেরকে মূলত টপিক ভিত্তিক পড়াবো। আমি একটুখানি দেখায় দেই তোমাদের, একটুখানি ওয়েট করো, ওকে? আমি যদি তোমাদেরকে একটুখানি দেখাই যে এগুলো কোথায় যেন আছে রে, এগুলো কি অ্যাডমিশন 2024-25? আচ্ছা একটু ওয়েট করো তো, অ্যাডমিশন বি ইউনিট 24-25 কি দিছি? না, এইটা না। আচ্ছা এইটাও একটু দেখাই, আমি জাস্ট একটা লেকচার শিট একটু তোমাদেরকে দেখাই, যে এই যে এইখানটিতে এক কথায় প্রকাশের একটা লেকচার শিট এডুকেটর স্কুলের, হ্যাঁ, এটা আমাদের ওয়েবসাইটে সবগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখানে কি আছে যে অক্ষির সমীপে সমক্ষ, বা এখানে আমরা এইটা যাদেরকে দিছি অলরেডি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা পেয়ে গেছো, ফ্রি ব্যাচের স্টুডেন্টরা গিফট করছে, তোমরাও পাবা। এই যে এইখানে দেখছো, সবচেয়ে মজার বিষয়টা হলো আমরা মাত্র কয়েক পেজ রাখছি, কি মাত্র কয়টা, তুমি যদি এই 445টা পড়ে ফেলতে পারো তোমার জন্য সব কাভার হয়ে যাবে। আর এটাও পড়লা না, বলবা ভাই আমি এটা পড়বো না, এই 445টা পড়বো না, নো প্রবলেম, তোমার জন্য আরো শর্টকাট আছে। তুমি যদি শুধু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকগুলো পড়ো, যে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসছে, এক কথায় প্রকাশ এখানে দেওয়া আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ করার পর কোন বিশ্ববিদ্যালয় আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোন ইউনিটে কতগুলো এক কথায় প্রকাশ আছে। এরপরে মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে কোন ইউনিভার্সিটি, এই যে গুচ্ছগুলোতে কোনগুলোতে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন এক কথায় প্রকাশগুলো আসে, তারপরে এইটা কোন ইউনিভার্সিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, বিভিন্ন ভার্সিটির প্রিভিয়াস ইয়ারগুলোতে আসা এই কোশ্চেনগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আমরা না মূলত তোমাদেরকে টপিক ভিত্তিক পড়াবো, একটুখানি ওয়েট করো, আমি একটু ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখায় দেই যে কোন কোন টপিকগুলো পড়াবো। হ্যাঁ, তোমরা না ফোনে যাবা, গ্যালারিতে গিয়ে জাস্ট সার্চ দিবা ইডুকাটুম স্কুল, ওকে? ইডুকাটুম স্কুল লিখে সার্চ দিবা, এই যে এইটা চলে আসবে। এখান থেকে তুমি কি করতে পারো, ইডুকাটুম স্কুল থেকে দেখো তোমার এই যে বি ইউনিটের একটা কোর্স আছে, এটা তো ফ্রি কোর্স, যেখানে অলরেডি অনেক স্টুডেন্টই তোমরা যুক্ত হয়ে গেছো, প্রায় 10,000-এর মতো। এইটা হচ্ছে আমাদের বি ইউনিটের
মানবিক এবং বিভাগ পরিবর্তনের কোর্স। এই কোর্সে যখন তুমি যাবা তখন কি দেখবা, এই ধরো বাংলা পেয়ে গেলা, বাংলার উপর ক্লিক করার পরে তুমি দেখবা প্রত্যেকটা টপিক ভিত্তিক কিন্তু চলে আসছে। এই যে ধ্বনিবর্ণ, ধ্বনিবর্ণের উপর এখানে লেকচার শিট আছে। এই যে আমি কোর্সটা কিনি নাই, এখন কোর্স হচ্ছে 1450 টাকায় কেনা যাচ্ছে, আমি এখনো কোর্সটা পারচেস করি নাই বলে আমি দেখতে পারতেছি না। ধ্বনিবর্ণে লেকচার শিট দেওয়া আছে। আবার সেকেন্ড লেকচার শিট 2 তে আছে কি অপরিচিত সোনার তরী, লেকচার 3 তে আছে সন্ধি, লেকচার 4 এ আছে বাংলা বানানের নিয়ম শুদ্ধিকরণ, লেকচার 5 এ আছে কি ব্যাকরণের আলোচ্য বিষয়, তারপরে আছে আমার পথ, উচ্চারণ, শব্দ সম্ভার, বিলাসী, এর ভিতরে আরো অনেকগুলো টপিকই আছে। তো আমরা না প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে আলাদা আলাদা করে পড়াবো। যেমন এই যে শুরুর লেকচার শিটটা কি দেখাইলাম, যে এখানে হচ্ছে তোমার লেকচার 1 এ আছে ধ্বনিবর্ণ, তারপরে আছে কি অপরিচিতা সোনার তরী। তো এইভাবে টপিক ভিত্তিক প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা নোট আছে, লেকচার শিট আছে, সে অনুযায়ী তোমাদেরকে আমরা ক্লাসগুলো নিব। তোমরা আমাদের নেক্সট ক্লাসগুলো করো। আর যারা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও, যদি আর্থিক তোমার কোনো সমস্যা না থাকে। এইটুকু বলতে পারি যে অফলাইন কোচিং গুলোর চেয়ে তোমাকে সর্বোচ্চ মান নিশ্চিত করব। তুমি 12 বা 15 হাজার টাকাতে ভর্তি হয়ে অফলাইনে যে সার্ভিসটা পাবা, ইডুকেটিং স্কুলের বি ইউনিটের কোর্সটা, যেহেতু আমি কোর্স কোঅর্ডিনেটর, আমি এখানে তোমাকে সর্বোচ্চ একটা মান নিশ্চিত করার চেষ্টা করব। সেই জায়গা থেকে আমি সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে, আমার জীবন বলতে শুধু এইটুকু, আমার ক্যাম্পাসের ক্লাস পরীক্ষার বাইরে আর ইডুকেটিং স্যার আমার লাইফে কিছু নাই। মানে আগে ছিল ফাইনাল গিয়ার শেষ, এখন শুধু আমার বি ইউনিট। তো তোমরা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকলে ইনশাল্লাহ সবগুলো বিষয়ই পাবা। চলো আমরা আবার সেই টপিকটাতে একটু ফিরে যাই, আমরা যেখানটিতে ছিলাম সেটা কই। ওকে, আসো। তোমরা কি সব চলে গেল নাকি রে ভাই? আপনার ক্লাস ওকে, অভিযাত্রী মাস্টার্স কেমন হবে? ভালো হবে ভাই, তুমি যে কোনো বই কিনতে পারো। এই না না না, তোমরাও পাবা, তোমরাও টি শার্ট পাবা, তোমরাও টি শার্ট পাবা ভাইয়া। আমি আপনাদের পেইড ব্যাচের সবাই পাবা। কিন্তু এই আমি তো শিবলি মজুমদারকে এমনি এমনি দিব না। শিবলি মজুমদারকে আমি বলছি যে তোমাকে এই পরীক্ষার টপ 10 এর ভিতরে থাকতে হবে, টপ 10 এর ভিতরে থাকো, তোমরা যেই থাকবা তাকেই দেবো। ভাইয়া কত ঘন্টা পড়তে হবে? শোনো, এই তোমাদের এই কোশ্চেন গুলো করো, আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিই। কত ঘন্টা পড়তে হবে, কত ঘন্টা পড়তে হবে? তুমি 8 থেকে 10 ঘন্টা, মানে এইটা না মানে সঠিকভাবে বলা যায় না। কেউ 10 ঘন্টায় যেটা কাভার করতে পারে, কারো সেটা 14-15 ঘন্টা লাগতে পারে। কত ঘন্টা পড়তে হবে আমি এটা বলবো না, বাট আমি আমার নিজের একটা স্ট্র্যাটেজি বলি। আমি 3 মাসের জন্য অসামাজিক হয়ে গেছিলাম। তোমরা লিখে রাখো, চিরকুটে লিখে রাখো যে আগামী 3 মাসের জন্য অসামাজিক হতে হবে। কয়েকটা কথা বলে লিখে রাখো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেতে হলে 3 মাসের জন্য অসামাজিক হয়ে যাও। খারাপ ভাবে নিও না, পজিটিভলি নাও। কেমন অসামাজিক আমি বলে দিচ্ছি, ঠিক আছে? খাতায় লিখে রাখো, 3 মাসের জন্য অসামাজিক হতে হবে। অসামাজিক বলতে এত সোসাইটি মেনটেন করা যাবে না। আমি আমার বাসার ভিতরে সবার থেকে আলাদা হয়ে গেছিলাম। আমি আমার রুমে পুরো একটা নতুন একটা ভাইব তৈরি করছিলাম ভিতরে। আমার আম্মু আমার টেবিলে খাবার দিয়ে আসতো, আমি খাইতাম, খাওয়া দাওয়া শেষ। মানে আমি আর তাদের সাথে কথাবার্তা বলতাম না, আমি গেট লক করে পড়তাম। ভোরে উঠছি, ধরো যে ভোর 4টার দিকে উঠছি, তাহাজ্জুদের সময় উঠে 2-4 রাকাত নামাজ পড়ে পড়তে বসছি। আমি আমার পার্সোনাল রুটিনটা বলি, হ্যাঁ, তোমরা এই অনুযায়ী একটু সাজিয়ে নিতে পারো। ফজর নামাজের আগে এবং পরে এই সময়টা, মানে একদম ভোরের সময়টা, এই সময়টাতে আমি আমার মেমোরাইজিং পার্টগুলো পড়তাম। ইংরেজি যে ভোকাবুলারিগুলো, সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম, তারপরে তোমার স্পেলিং, তারপরে এই টাইপের যে কোশ্চেনগুলো আছে না ভাইয়া, এগুলো আমি কখন পড়তাম? এই সকালের টাইমটাতে পড়তাম, ভোরের টাইমটাতে। আচ্ছা, তারপরে কি পড়তাম? তারপরে আমি জিকে পড়তাম, মানে যে সময়টাতে পড়া বেশি মুখস্থ থাকে। রাত্রের দিকে আমি অন্যান্য টপিক পড়তাম। ধরো সারাদিনের সময়টাতে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছিলাম। এটা একটু বলে দেয়, হ্যাঁ, এটা একটু সবাই একটু লিখে রাখো তো, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমাদের রুটিন। আমাকে তো কেউ, তোমরা হয়তো কোশ্চেন করতেছো, আমি দেখতেছি না, আমি একটু একটা রুটিন বলি। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টটা ভালো করার জন্য তোমার যে রুটিনগুলো অবশ্যই লাগবে, তুমি রুটিনটা যেভাবে বানিয়ে ফেলবা, রুটিনটাতে আমি কখনোই বলবো না যে তুমি এইটা থেকে এইটা পর্যন্ত এই কাজ করবা। আমি যেটা বলবো, তোমার দিনকে কয়েকটা ফ্র্যাগমেন্ট ভাগ করে ফেলতে হবে, কয়েকটা ধাপে ভাগ করে ফেলতে হবে। কোনো দিন সারাদিনের টার্গেট নেওয়া যাবে না যে আজকে দিনে এটা করবো, নো। আরো শর্ট করো, আরো শর্ট করো।
তুমি একটা দিনকে 4টা ভাগে ভাগ করে ফেলো। একটা দিনকে 4টা ভাগে ভাগ করে ফেলো। কেমনে ভাইয়া? সকালের শিফট, দুপুরের শিফট, বিকেল এবং সন্ধ্যার শিফট, রাত্রের শিফট, 4টা ভাগে ভাগ করে ফেলো। তোমার রুটিন হবে এমন। আচ্ছা, সকালের শিফটকে তুমি 4 ঘন্টা দাও, দুপুরের শিফটকে 4 ঘন্টা দাও, বিকেলের শিফটকে 4 ঘন্টা দাও, রাত্রের শিফটকে 4 ঘন্টা দাও। এই যে 4টা ভাগে ভাগ করে ফেললা, তাহলে 4 4 16 ঘন্টা, বাকি থেকে 8 ঘন্টা। ওই 8 ঘন্টার ভিতরে তুমি তোমার বাকি সব কাজ করবা। তুমি 6 ঘন্টা ঘুমালা, 2 ঘন্টা গোসল এবং নামাজ পড়ে নিলা, খাবার খেয়ে নিলা, একদম পাই টু পাই। আমি আমার বিরোচন পার্ট কমপ্লিট করেছিলাম কোথায় জানো? তুরাগ বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঢাকা শহরের সবচেয়ে নিকৃষ্ট লোকাল বাস যেইগুলো আছে, এই আমি কিন্তু তুরাগ বাসকে পছাইনি, কোনো কোম্পানিকে পছানোর আমার অধিকার নেই, বাট যেই বাসগুলো হচ্ছে মানে সবচেয়ে বেশি একটু আমাদের কষ্ট হয়, সেই বাসগুলোর ভিতরে অন্যতম একটা বাস এই বাস, তুরাগ বাস, তারপর আরো যে লোকাল বাসগুলো আছে। আমি আমার বাসা ছিল হচ্ছে তোমার নিকুঞ্জ, তো সেই জায়গা থেকে আমি ইয়েতে যেতাম, উত্তরা যাইতাম। তো উত্তরা যাওয়ার সময় আমি বা টুঙ্গি যাইতাম। তো যাওয়ার সময় আমি আমার ক্লাসে যাওয়ার সময় সব সময় এই হাতে হচ্ছে নিতাম, একটা বিরোচনের বই নিয়েছি, যে কোনো একটা প্রকাশনী নিয়ে এক হাত দিয়ে আমি আমার বাসের হাতল ধরেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি সিট পাইনি, হাতল ধরে আর এক হাত দিয়ে আমি এই পড়তে পড়তে চাইতাম। এটাকে তোমরা প্লিজ, এটাকে কেউ পচাবা না, জাস্ট পজিটিভলি নাও। আমার আশেপাশে অনেক মানুষ আছে, তো কেউ যদি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন চালাইতে পারে, কেউ ফোনে কথা বলতে পারে, গল্প করতে পারে, আমি বই পড়তে পারবো না, এটাকে প্লিজ তোমরা কেউ পচাবা না। বলবা যে কি ভাব দেখাচ্ছে, গাড়িতে বসে পড়তেছে, বাসায় কি করতো বাবা? ও আর প্রত্যেকটা সময়কে প্রোডাক্টিভলি কাজে লাগাচ্ছে। তোমরা যদি গাড়িতে বসে ফেসবুক চালাইতে পারো, কন্টেন্ট বানাইতে পারো, ও পারবে না? আমি এটা করতাম। আমার অধিকাংশ ইংলিশ ভোকাবুলারি এবং বাংলা বিরোচন অংশ আমি 80% কমপ্লিট করেছি পাবলিক প্লেসে। মানে আমি আমার যেখানেই যাইতাম দেখতাম যে আমার বাসা থেকে আমি হচ্ছে উত্তরা যাব, আমার এখন রাস্তায় প্রচুর জ্যাম, তো আমার এখন 1 ঘন্টা লাগবে। তো ওই 1 ঘন্টা আমি কি করব? বসে থাকবো? আমি সাথে করে বই নিয়ে যেতাম। পুরো 1 ঘন্টা আমি যদি সিট নাও পাইছি, সিট পাইলে নিচে নিচে পড়তাম, সিট নাও পেয়েছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক হাত দিয়ে বাসের হাতল ধরে আর এক হাতে আমি বই নিয়ে পড়েছি, এবং এইটা আমাকে ফল দিয়েছে। আমি অ্যাডমিশন টেস্টে আমি দেখি বিরোচন থেকে যে কয়টা কোশ্চেন উঠছে সবগুলো ভার্সিটিতে, বাংলাদেশের যতগুলো ভার্সিটি পরীক্ষা দিতে গেছি সব ভার্সিটি সব বিরোচন আমি কমন পাইছি। ইংলিশেও সেম, ভোকাবুলারিগুলো কমন পাইছি, কারণ আমি ভোকাবুলারি বড় একটা বই ভাজা ভাজা করে ফেলছিলাম এই ইয়েতে, পাবলিক ট্রান্সপোর্টে। তো তোমার প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে যারা এই কিডনি নেই, কৃত্রিমভাবে ডায়ালাইসিস করে, তাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিডনি ডায়ালাইসিস করতে হয়। যাদের অক্সিজেন নেওয়ার ক্ষমতা নেই, কৃত্রিমভাবে অক্সিজেন নেই, তাদের লাখ লাখ টাকা খরচ করে, তুমি ফ্রিতে পাচ্ছ। অতএব তোমার প্রত্যেকটা সেকেন্ড, বেঁচে থাকা প্রতিটা মুহূর্ত খুবই দামি, একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না। অতএব কয় ঘন্টা পড়বো, 8 ঘন্টা না 10 ঘন্টা, এমনটা আমি বলবো না। এক একজনের মেধা এক এক রকম, কেউ 12 ঘন্টা যেটা কাভার করে, কারো সেটা 16 ঘন্টা লাগে। আমি খুবই কম মেধাবী ভাই, আমি একদমই মেধাবী না, বাট আমি আমার রুটিনের ক্ষেত্রে খুব স্মার্ট ছিলাম। আমি খুব স্মার্টলি আমার রুটিনটা মেনটেন করেছি। আমার মেধা খুব কম হওয়া সত্ত্বেও আমি বিষয়গুলো কাভার করতে পারতাম। আমি বললাম 4টা ভাগে ভাগ করে ফেলতে হবে। কিভাবে বানাতে পারো তুমি? তুমি করতে পারো, এটা আমি একটা ধারণা দিচ্ছি, আমি সময়গুলো লিখে দিচ্ছি, তোমরা লিখে ফেলো। তুমি ভোর 4টা থেকে, ওকে, 4টা থেকে তুমি ধরো যে 5টা 30 পর্যন্ত, সাপোজ 5টা 30 হচ্ছে কি ফজর নামাজ, 5টা 30 পর্যন্ত পড়লা। এখন কিন্তু ফজর নামাজ 5টায়, তার মানে তুমি ভোরে ঘুম থেকে উঠে 1.5 ঘন্টা পড়ছো একটানা, তুমি 3:45 উঠছো, তাহলে তোমার স্টাডি আওয়ার কতক্ষণ হলো? সকালের ইয়েতে 1.5 ঘন্টা হলো। আচ্ছা, 5টা 30 থেকে তুমি 6টা 15 পর্যন্ত কি নাও? ব্রেক নাও। এটা হচ্ছে নামাজ, তারপর একটু মর্নিং ওয়াক করে, একটু হাঁটাহাঁটি করো, দৌড়াদৌড়ি করো, স্বাস্থ্য ভালো থাকবে। আর অ্যাডমিশন টাইমে সুস্থতা সবচেয়ে বেশি জরুরি। ঘরের ভিতর ঝিমান্না মুরগির মতো গেট আটকে সারাক্ষণ পড়ে থাকবা না, পড়াশোনা করবা গেট লাগায়, কিন্তু বাকি টাইম বাইরে হাঁটতে হবে, একটু দৌড়ে আসতে হবে। আর ওই টাইমটাতে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, আঙ্কেলরা হাঁটে ওই টাইমটাতে, ঠিক আছে? একটু দৌড়ে এসে তুমি টেবিলে বসলা, তুমি কি করবা? একটু খাবার কথাও বলে দিই, চেষ্টা করবা 1 লিটার লেবু দিয়ে হালকা কুসুম কুসুম গরম পানি খেয়ে নিতে, 2টো ডিম, সাথে 1-2টা কলা খেয়ে নিতে পারো। এটা তোমাকে অনেক বেশি এনার্জি দেবে, মানে ওয়াশরুমে চাপ কম দেবে, কিন্তু মানে তোমাকে বাইরে যেতে হবে কম, বাট তুমি অনেক বেশি এনার্জি, ইনস্ট্যান্ট এনার্জি পাবা। অ্যাডমিশন টাইমে প্রচুর কলা খাবা, তোমাদের প্রত্যেককে বলতেছি, বাদাম খাওয়ার চেষ্টা করবা, মধু খাওয়ার চেষ্টা করবা, কিন্তু কলাটা বেশি খাবা।
কারণ কলা এমন একটা জিনিস, কলা এবং ডাবের পানি তোমাদের একদম দুর্বল লাগতেছে, ডাবের পানি খাও বা কলা খাও, ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে যাবা। তাহলে কি করবা, সকালে এই একটু 2টা কলা 2টা ডিম খেতে পারো, অথবা লেবুর পানি দিয়ে খেয়ে হালকা কিছু নাস্তা করে একটানা 6টা 15 থেকে তুমি কি করবা, 6টা 15 থেকে 8টা 30 পর্যন্ত বা 9টা 30 পর্যন্ত তুমি পড়লা। তাহলে তোমার কিন্তু এদিকে প্রায় 4 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, এখানে হচ্ছে কতক্ষণ হলো, 8টা 30 পর্যন্ত পড়লা। পড়ার পরে তুমি ধরো 8:30টার দিকে একটু ভারী খাবার খালা, ভারী খাবার খেয়ে 9টা পর্যন্ত ভারী খাবার খেলা। ভারী খাবার খাওয়ার পরে তুমি একটু ক্লাস করলা, 9টা থেকে আগের ক্লাসগুলো রেকর্ড ক্লাস করলা। ধরো 12টা পর্যন্ত ক্লাস দেখলা, তোমার যে টপিকগুলো কঠিন লাগে, ইংরেজি হোক, বাংলা হোক, অন্য যে কোনো টপিক হোক, তুমি 12টা পর্যন্ত দেখলা। দেখার পরে অথবা তোমার যদি জিকের কিছু মুখস্থ থাকে বা কোনো ক্লাস থেকে ক্লাস অ্যাটেন্ড করলা, না হলে রেকর্ড ক্লাস দেখলা, যদি অফলাইনে থাকলে অফলাইনে ক্লাস করলা। 12টার দিকে গোসল টোসল করে ফ্রেশ হয়ে ডেইলি রিটেন প্র্যাকটিস করবা। ঢাবিতে স্টুডেন্টরা কিন্তু ফেল করে রিটেনের জন্য, অধিকাংশ স্টুডেন্ট ইংলিশ এবং বাংলা বোথ একটা করে ইংরেজি পত্রিকা রাখার চেষ্টা করবা। উইকলি, ডেইলি রাখার দরকার নাই, সপ্তাহে একদিন একটা ডেইলি স্টার বা যে কোনো একটা পত্রিকা কিনে আনো তুমি 15 টাকা দিয়ে, ওইটা সারা সপ্তাহ প্র্যাকটিস করবা। এটা একদম শুরু থেকে করতে হবে, অ্যাডমিশনের শুরু থেকে। ওই শেষ মুহূর্তে গিয়ে 15 দিন আগে ভাইয়ার রিটেন ব্যাচে ভর্তি হবে, স্পেশাল ব্যাচে, ভাইয়ার হাত ধরে প্রতি বছর শত শত ছাত্র চান্স পায়, আমিও পাবো, কচু পাবা। শেষ 15 দিনে কিচ্ছু হয় না, লেগে থাকতে হয়, 100 দিন লেগে থাকতে হয়। তো তুমি এই অ্যাডমিশনের শুরু থেকে পত্রিকা রেখে ডেইলি লেখা প্র্যাকটিস করবা। ধরো তুমি 12টা থেকে 2টা পর্যন্ত ব্রেক নিলা, 12টা থেকে 2টা পর্যন্ত এই 2 ঘন্টা কি করবা ভাইয়া, তুমি জহর নামাজ পড়বা, তুমি খাবার খাবা, গোসল করবা, আম্মু আব্বুকে একটু হেল্প করতে পারলে করলা, না হয় একটু রিটেন বা একটু পত্রিকা পড়লা। 2টা থেকে একটানা 4টা 30 পর্যন্ত তুমি 1.5 ঘন্টা পড়বা বিকেলের স্লটে। চেষ্টা করবা প্রত্যেকটা জায়গায়, তাহলে এটা সকালের স্লট গেল, দুপুরের স্লট গেল, তুমি এখানে 2টা 30 থেকে শুরু করে তুমি 2টা থেকে 4টা 30 পর্যন্ত 2.5 ঘন্টা পড়লা। 2.5 ঘন্টা পড়ার পরে 2.5 ঘন্টা পড়ার পরে তুমি কি করবা, এরপরে হচ্ছে তুমি ভাইয়া অন্যান্য নামাজ পড়লা, আসর নামাজ পড়ে একটু চাটা খেলা, চাটা খেয়ে আবার তুমি কি করবা, এই সময়টা হচ্ছে রিটেন প্র্যাকটিস করবা। রিটেন প্র্যাকটিসের উত্তম সময় হলো আসর নামাজের পর, মানে বিকাল 5টা থেকে শুরু করে 5টা থেকে কয়টা পর্যন্ত, 5টা থেকে মানে মাগরিবের নামাজ পর্যন্ত। মাগরিব নামাজ পড়ে আবার পড়া শুরু করো, তুমি একটানা 4 ঘন্টা পড়ো। এই সময়টা তুমি কি পড়বা, ইংলিশের গ্রামারের বিষয়গুলো পড়বা। সকালবেলা কি দিয়েছিলাম, একদম ভোরে ঘুম থেকে উঠে 4টা থেকে 5টা 30 পর্যন্ত এই সময়টা কোনো টপিক পড়বা না, শুধু ভোকাবুলারি ছাড়া। মানে ইংলিশের যে মেমোরাইজিং পার্ট আছে, স্পেলিং, তারপরে সিনোনিম অ্যান্টোনিয়াম, তারপর হচ্ছে তোমার এই টাইপের টপিকগুলো, এবং বাংলা টপিকগুলো, জিকের গুরুত্বপূর্ণ যেগুলো মনে থাকে না, এগুলো এই টাইমটাতে পড়বা। এই টাইমটাতে তুমি জিকে বা অন্যান্য টপিক পড়তে পারো, এবং বিকালের টাইমটাতে হচ্ছে তুমি রিটেন প্র্যাকটিস করবা। সন্ধ্যার পরের টাইমটাতে তুমি গ্রামার প্র্যাকটিস করবা, অথবা ক্লাস থাকলে ক্লাস করবা, ক্লাসের পরে গ্রামার প্র্যাকটিস করবা। তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো, তোমরা অবশ্যই অবশ্যই 10টা থেকে 11টার ভিতরে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবা, সর্বোচ্চ 11টা। তুমি যদি 11টায় ঘুমাও, 11টায় ঘুমাও অথবা 10টায় ঘুমাও, 10টা থেকে কিন্তু তোমার ওইদিকে 3টা 50 পর্যন্ত বা 4টা পর্যন্ত 6 ঘন্টা হয়ে যায়। তাহলে আমি তোমাকে কতক্ষণ পড়তে হবে সেটা বলে দেব না, আমি শুধু বলে দেব কতক্ষণ ঘুমাতে হবে। ঘুমাতে হবে কতক্ষণ, 6 ঘন্টা ঘুমাতে হবে, এবং সেটা কখন, 10টা থেকে শুরু করে 4টা পর্যন্ত। আমি একটা রুটিন দিয়ে দিলাম তোমাকে, ঘুমানোর রুটিন দিলাম, 10টা থেকে 4টা পর্যন্ত। 10টার ভিতরে সব পড়া ক্লোজ। যত বড় ভাইয়ার যত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাসে থাকুক, যদি তুমি বলো ভাইয়া এই ক্লাসটা আমি পরে রেকর্ড দেখে নেব, এখন আমার ঘুমের টাইম, এটা যদি মেনটেন করতে পারো, তুমি কল্পনাও করতে পারো না কোন লেভেলে চলে যাওয়া। কারণ তুমি রাত 11টার দিকে, 12টার দিকে, 2টার দিকে, 3টার দিকে পড়তেছো, একটা না সারাদিন কাজ করছো, রাত 2টা পর্যন্ত পড়ছো। রাত 1টার দিকে তোমার ব্রেন যেই ডেলিভারিটা দেবে, যেই টপিকটা পড়তে 1 ঘন্টা লাগবে, তুমি যদি 6 ঘন্টা ঘুমিয়ে উঠে ভোর 4টার দিকে পড়তে বসো, ভোর রাতে মাথা একদম ফ্রেশ, টানা 5 ঘন্টা ঘুমিয়ে উঠছে, ঠান্ডা মাথা, যা পড়বা দ্রুত মুখস্থ হবে। এবং অ্যাডমিশন টাইমে যা কিছু করো, এই কথাটা মনে রাখবা, বাবা মার সাথে বেয়াদবি করতে পারবে না, এবং ইবাদত করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3.50 পাওয়া ফ্রেন্ডরাও আজকে আমাদের সাথে পড়তেছে। আবার আমার নিজের ক্লোজ ফ্রেন্ড গোল্ডেন প্লাস পেয়েও আজকে পড়তে পারতেছে না, অনেক আছে।
কেন ভাইয়া? এই স্ট্র্যাটেজিগত জায়গা, এই 4টা জিনিস অবশ্যই অবশ্যই লাগবে, লিখে রাখো। সেটা কি? প্রথমটা কি? তোমার নিজের প্রচেষ্টা। তোমার হতে হবে কি? সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে নিজের জায়গা থেকে। সেকেন্ডটা কি ভাইয়া? সেকেন্ড হচ্ছে বাবা মার দোয়া। তাহলে নিজের প্রচেষ্টা, বাবা মার দোয়া, আল্লাহর রহমত, এই 3টার কম্বিনেশন যখন মিলে যাবে তখনই তুমি তোমার স্বপ্নের একটি জায়গায় পৌঁছাতে পারবে। তাছাড়া তুমি দেখবা অনেক স্টুডেন্ট অনেক পরিশ্রম করছে, বাবা মার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, বা আল্লাহর রহমত পায়নি, সেই জন্য সে ভালো জায়গায় চান্স পায়নি। তো তোমাদের প্রিপারেশন গুলো, স্ট্র্যাটেজি গুলো অনেক সুন্দর হোক, আমি একটু দেখতে চাই। আমি আজকে না পড়াইতে চাই না, আজকে আমি কোনো প্রশ্ন ব্যাংকই সলভ করানি, জাস্ট শিরোনাম দেখায় দিছি। নেক্সট ক্লাসে আমি তোমাদের সলভ করাবো। তোমরা প্রশ্ন করো। ভাইয়া কত পয়েন্ট লাগবে না? ইয়েস, লাবণী সরকার লাবণ্য বলছে ভাইয়া, লাবণী সরকার লাবণ্য বলছে ভাইয়া ওই কোন টপিক পড়তে হবে, কোন টপিক বাদ দিতে হবে। বোকা, এটা তো আমি বলেই দেবো। কোন টপিক আমি বললাম না, আমি নেক্সট ক্লাসে তোমাকে টপিক দিয়ে দেবো। অ্যাডমিশন টেস্টে ওই একটা বইয়ে 70টা টপিক আছে, তুমি 70টা টপিকই পড়ে ফেললা, তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ডুপ্লিকেট, তুমি চান্সই পাবা না। কারণ 70 টপিক পড়লে তোমার মাথায় কোনোটাই ঠিকভাবে কাজ করবে না। বাট ঢাবির জন্য স্পেশালি 16টা টপিক আছে, এই 16টা টপিক পড়লে কাভার। চবির জন্য ওই 16টার সাথে নতুন করে 6-7টা টপিক অ্যাড করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আরো 2-1টা অতিরিক্ত অ্যাড করতে হয়, এই 7-8টার সাথে কাভার। জিএসটির জন্য একটু ভিন্ন প্যাটার্ন। তো কোন ইউনিভার্সিটির জন্য টার্গেট করে কোন টপিকগুলো পড়তে হবে আমরা তোমাদেরকে নেক্সট যে আরো ক্লাসগুলো হবে, আজকের ক্লাসে জাস্ট তোমাদের একটা গাইডলাইন মূলক প্রাথমিক কিছু বিষয় দিয়েছিল, আজকে আমি পড়ার ভিতর ঢুকলাম না, আমরা নেক্সট থেকে ইনশাল্লাহ ঢুকে যাব। তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন আজকে যে জার্নিটা শুরু করলাম এই জার্নিটা যেন সবার কাছে ছড়িয়ে দিতে পারি। এখন যেই কয়জন লাইভে আছো প্রত্যেককে লাইভটিতে একটু কেয়ার রিয়াক্ট দাও তো ভাই। এই যে এখানে লাভ রিয়াক্ট বা কেয়ার রিয়াক্ট আছে, দেখছো এই যে রিয়াক্ট, এখানে একটু সবাই রিয়াক্ট দাও তো, সবাই একটু রিয়াক্ট দাও। আমি একটু দেখি তো যে কতজন রিয়াক্ট দিয়েছে, এবং প্রত্যেককে এই ক্লাসটিতে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিবা ভাইয়া, অবশ্যই শেয়ার করে দিবা। আমরা অনেক মহৎ একটু উদ্যোগ শুরু করেছি, আমরা এরপর থেকে আমরা চেষ্টা করব ক্লাসগুলো ইয়েতে নেওয়ার জন্য। দেখছো ক্লাস দেখতেছে কতজন, শেয়ার করছে মাত্র, আমি আর না বলি কতজন শেয়ার করছে, এইটা 500 জনের উপরে ক্লাস দেখলো, এত অল্প সংখ্যক শিক্ষার্থী শেয়ার করলো। যাক, হয়তো তোমরা বুঝতেছো না যে আমরা কি চমৎকার একটা জার্নি তোমাদের জন্য নিয়ে আসছি, তোমরা আমাদের জন্য দোয়া করবা। একটা কথা বলে শেষ করব, একটা কথা বলবো, তোমরা আর কয়েকটা সেকেন্ড থাকো। সেইটা হলো আমি একটু দেখি, ওকে শোনো, শেষ কথাটা হলো ভাইয়া, আমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই তাহলে কি ক্ষতি হবে? ঠিক আছে, আপনারা বলতেছেন এইটা আপনাদের মার্কেটিং এর জন্য, আপনাদের কোর্স বিক্রির জন্য না। একটুখানি শোনো, তুমি যদি বাংলাদেশের কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও, চান্স না পেলে তুমি লাইফে অনেক বড় কিছু হারাচ্ছ এমনটা না, বাট একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে বাংলাদেশের মতো একটা জায়গায় নিজের কেরিয়ার করা অনেক সহজ হয়ে যাবে তোমার জন্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কারণে আমি 64টা জেলার স্টুডেন্টদের সাথে মিশতেছি, বিভিন্ন জেলার সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের সাথে আমার ডিল করার সুযোগ হচ্ছে, এবং আমার ভার্সিটি থেকে আমাকে ইন্টারন্যাশনালি বিভিন্ন ইভেন্টগুলোতে জয়েন করার, এঙ্গেজ হওয়ার সুযোগ করে দিচ্ছে। আমি ন্যাশনালি বিভিন্ন বড় বড় প্রোগ্রামগুলো, ইভেন্ট ম্যানেজমেন্টের সুযোগ পাচ্ছি, যেটা আমার স্কিলকে অনেক ডেভেলপ করতেছে। আমি কিন্তু স্যার আসতে পারে, আমি কিন্তু আমার গ্রামের প্রথম কোনো ছেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। নট অনলি আমার গ্রামে, আমার গ্রাম এবং আমার পার্শ্ববর্তী আরো একটি গ্রাম, দুটো গ্রামের ভিতরে আমি প্রথম কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, একদম অজপাড়া একটা গ্রাম থেকে। বাট বিলিভ করো, মানে আমি না বিশ্বাস করতাম, এবং এই জায়গাটিতে আসার পরে আমার কি সুযোগ হয়েছে, আমি এইচএসসি 25-এর প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থীকে পড়িয়েছি, মানে 3 লক্ষের অধিক শিক্ষার্থী আমার ক্লাসগুলো দেখেছি ইউটিউবে। তো এই যে আমি এখন 64 জেলার লক্ষ লক্ষ শিক্ষার্থীর সাথে এঙ্গেজ হতে পারতেছি, এই সুযোগটা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় করে দিয়েছে। আমি এখন আমার আব্বু আম্মুকে মান্থলি আমি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছি, আমি ফিনান্সিয়ালি একটা স্টেবিলিটি পেয়েছি, আমি অনেক বেশি সোশ্যাল ওয়েলফেয়ার করতে পারতেছি,
বা আমার নিজের কেরিয়ার নিয়ে অনেক বেশি চিন্তা করতে হচ্ছে না। শোনো, তুমি যদি সৎ থাকো নিজের জায়গা থেকে, এই ইনস্টিটিউশন থেকে তুমি নিজেকে অনেক কিছু করতে পারবা। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তুমি অনেকগুলো অপরচুনিটি পাবা। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়েও লাইফে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবা, লাইফে অনেক বড় হতে পারবা, সবকিছুই পারবা। কিন্তু এই জায়গাটিতে আসলে তোমার জন্য অনেক সহজ হয়ে যায়। এবং তোমার আব্বু আম্মু, তোমার সকল আত্মীয় স্বজন, তোমার মামা মামি, ফুফা ফুফি, চাচা চাচি, সকল আত্মীয় স্বজন, বংশ, সবার ভিতরে তাদের মাথাটা অনেক উঁচু হয়ে যাবে তোমার একটা অ্যাক্টিভিটির মাধ্যমে। আমার আজও মনে আছে, আমার ফার্স্ট রেজাল্টটা হয়েছিল চিটাং ইউনিভার্সিটির। তো আমি কোরবানির ঈদের ছুটিতে আমার গ্রামে গিয়েছি। সেই জায়গায় যাওয়ার পরে আমার চাচা, আমার আমি চিটাং ইউনিভার্সিটিতে আমার গ্রাম থেকে আমি ফার্স্ট, এবং ঢাবিতেও তো বটেই। তো মানে আমার আগে কেউ কখনো চান্স পায়নি। মানে আমি কতটা অজপর গায়ে বাস করি বোঝো। মানে একদমই প্রত্যন্ত একটা অঞ্চলে আমার বাড়ি, সিরাজগঞ্জ জেলার। তো সেই জায়গা থেকে আমার চাচা হচ্ছে শুক্রবারের নামাজের দিন আমাকে ডাকছে। আমি থার্ড বা ফোর্থ কাতারে দাঁড়িয়েছি, আমারে ডাকছে, বাবা একটু আসো। পরে গেলাম। পরে বলতেছে যে আমার ভাতিজা নোমান, ও হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে নবম হয়েছে, তো সবাই দোয়া করবেন, আমাদের গ্রাম থেকে প্রথম কোনো ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। বিষয়টা এখানেই শেষ না। ও আচ্ছা, ওর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা দিছে, হয়তো সেখানেও চান্স পাবে, ও খুব ভালো ছাত্র, সবাই দোয়া করবেন ও যেন গ্রামের মুখ উজ্জ্বল করে। আব্বু জুমার নামাজ পড়ে আম্মুর কাছে গেছে। আমি আব্বুর সাথে খুব একটা ফ্রি না, আমি আমার মার সাথে খুব ফ্রি। তো মানে খুব একটা ভদ্রলোকের সাথে আমার খুব ভালো সম্পর্ক, খুবই খারাপ সম্পর্ক, ঠিক আছে। তো আহ, আব্বু হচ্ছে নামাজ পড়ে গিয়ে খাইতে বসছে, আমি বারান্দায় ফোন চালাইতেছি। তখন বলতেছে যে তোমার বেটাকে, আব্বু তখন বলতেছে যে নামাজ পড়ে সে বাসায় গেছে। বাসায় গিয়ে আম্মুরে বলতেছে যে আজকে চেয়ারম্যান সাহেব তোমার বেটাকে যে এরকম দাঁড় করায় মসজিদের সবার সামনে বলল যে তোমার বেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো মানে আব্বু না মানে খুব আবেগ আপ্লুত হয়ে মানে এমন ভাবে বলতেছে ভদ্রলোক, মানে আমি বাইরে মোবাইল চালাইতেছি, বাট আমার ভিতরে যে একটা ফিল আসতেছে না রে ভাই, যে মানে এই ফার্স্ট লাইফে মানে এই ভদ্রলোক আমার শুধু অপদার্থ বলে, মানে বিলিভ করো ভাই আমারে দিয়া খালি ডিম ওকে নাইরা বলে তোমার ছেলে কিচ্ছু পারে না, মানে এত আন্ডার এস্টিমেট করে। বাট সেই দিন ফার্স্ট উনার মুখে আমার সুনাম শুনতেছি, উনি আম্মুরে বলতেছে যে আজকে চেয়ারম্যান সাহেব তো গ্রামবাসীর কাছে তোমার ছেলেকে এরকম পরিচয় করে দিল। তো এই যে আব্বু যে আবেগ আপ্লুত হয়ে আনন্দে আম্মুর কাছে এটা বলতেছে, ভাই আমার যে কি ভালোটা লাগছে। তুমি যেদিন ভার্সিটিতে চান্স পাবা, তোমার আম্মুরে যখন তোমার আব্বু এরকম ভাবে বলবে, বা তোমার আম্মু তোমার রিলেটিভসদের সামনে, তোমার মামা মামিদের সামনে, অন্যান্য আত্মীয় স্বজনদের সামনে ফোন করে হোক, সামনাসামনি হোক, বলবে যে আমার মেয়েটা তো রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আমার মেয়েটা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ও তো এখন বাংলাতে পড়ে, ও তো এখন হিস্ট্রিতে পড়ে, ও তো এখন কেমিস্ট্রিতে পড়ে। এইটা যখন বলবে ভাই, মানে তুমি দেখবা এটা একটা অন্যরকম সুখ। ঠিক আছে, তোমরা হয়তো তোমার আব্বু আম্মু তোমাকে জন্ম দিয়ে আহ যতটা তোমাকে দান করেছে, তুমি হয়তো তার ঋণ কখনোই পরিশোধ করতে পারবে না। বাট তার বেঁচে থাকা অবস্থায় তার মুখে তোমার 3 মাসের স্মার্ট একটা প্রিপারেশন তার মুখে এমন একটা আনন্দের হাসি এনে দিতে পারে, যেটা শুধু তোমার জীবনটাকেই ধন্য করবে না, তার জীবনটাকেও ধন্য মনে করবে। আমাদের সাকসেসই আমার আব্বু আম্মুর সাকসেস, এবং আমাদের ফেলিওর গুলোই আমাদের আব্বু আম্মুদের ফেলিওর। কারণ তাদের কোনো নিজস্ব স্বপ্ন নেই, আমরাই তাদের স্বপ্ন। তো আমি তোমাদের প্রত্যেককে দোয়া করি, আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল, আমার নিজের গল্প বললাম তোমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আবার বলিও না ভাইয়া ফ্লেক্স মারলেন ক্লাসে এসে, না না, আমি মনে করি তোমরা আমাদের ছোট বোন, আমার ছোট্ট ভাইয়ারা, আমার মানে আমি মাঝে মাঝে আমার অফলাইনে কোনো স্টুডেন্ট পেলে জড়ায় ধরি, যে মানে আমার কলিজার টুকরারা, মানে এত ভালো লাগে। ঠিক আছে, এই যে আজকে সকালে আমি তোমাদেরকে পাখি সম্বোধন করে পোস্ট দিছি, তোমরা সত্যি আমার কলিজার টুকরা ছোট্ট পাখি ভাইয়া পুরা। তোমরা যদি চান্স পাও না, এই আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারবে না। আজকে থেকে, গতকাল পরীক্ষা শেষ হয়েছে, আজকে কারো কারো পরীক্ষা ছিল, আজকে পরীক্ষা শেষ করছো, আজকে থেকেই, আজকে রাতেই একটা চমৎকার একটা রুটিন বানিয়ে ফেলো। তোমাদের ফার্স্ট টার্গেট বলে দিচ্ছি, ফার্স্ট টার্গেট আগামী 10 দিনের টার্গেট, প্রিভিয়াস 10 ইয়ার্স এর কোশ্চেন সলভ করে ফেলো। তারপরে আমি তোমাদেরকে প্রিভিয়াস 10 ইয়ার্স এর কোশ্চেনের পিডিএফ দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দিব, আমাদের ফেসবুক গ্রুপে একদিন পরে দেবো, হ্যাঁ নেক্সট ক্লাসে দিয়ে দিব। তোমরা এগুলো কমপ্লিট করে ফেলো, এবং চমৎকার গতিতে আগামী 3 মাস পরে তোমার আব্বু আম্মুকে প্রাউড বানাও। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবা, আমাদের পুরো টিম নিয়ে
যারা যারা আমাদের পেইড বেসে আছো তারা তো আমাদের 150টার মতো ক্লাস পাবা এবং একদম জিএসটির শেষ দিন পর্যন্ত ক্লাস পাবা। আর যারা আমাদের গিফট কোর্সে আছো তারাও তো আগামী 1 মাস ব্যাপী পূর্ণাঙ্গ তোমার গাইডলাইন কোর্স আমরা তোমাদেরকে প্রত্যেক দিনের কোশ্চেন ব্যাংক সলভ করিয়ে বেসিকটা আমরা করে দেবো এবং শেষ পর্যন্ত তোমাদের জন্য বিভিন্ন গিফট ক্লাস থাকবে। ক্লাস যে টোটালি অফ হবে তা না, তোমরা চাইলে যদি এখনো কোনো প্ল্যাটফর্মে ভর্তি না হওয়া হয়ে থাকলে আমাদের সাথে জয়েন করতে পারো। স্যার আমাদের যেন পেইড কোর্সের এখন অফার কত চলতেছে? 1450 এখনো আছে। 3500 টাকার কোর্স এখনো 1450 আছে। ভালো কাজ করছেন আপনারা। ঠিক আছে, তোমরা হচ্ছে এই অফারটা হয়তো আগামী 2-1 দিন থাকবে, এর ভিতরে তোমরা ঝটপট ভর্তি হয়ে যাও। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আশা করি কোনো কোশ্চেন নাই। কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। যারা যারা ক্লাসের মাঝে শেয়ার করোনি তোমরা একটু অবশ্যই শেয়ার করে রাখবা। আর কোনো কি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হরান হয়ে গেছি।